সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এখানে যারা উপস্থিত আছেন। কালকে আমাদের লেকচার ওয়ানে এই স্যারে বলছিল হয়তো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন রিটার্ন জিরো কার্লি ব্রাসেস এগুলো কেন দেয়, এগুলো হয়তো উনি জানাইছিল। এখানে এই প্রি প্রসেসর ডেরিভেটিভ কেন দেয়, এখানে বিভিন্ন লাইব্রেরি গুলো কেন দেয় জানানো হয়েছিল। আচ্ছা দেখেন, আলটিমেটলি কালকে আপনারা হয়তো ইনপুট আউটপুট নেওয়া, ইনপুট কিভাবে নেয় বা আউটপুট কিভাবে দেয় এগুলোও শিখছেন। তো আমরা আজকে শিখবো হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে অপারেটরের ক্লাস করবো, আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্লাস করবো আমরা। এর আগে একটা জিনিস বলতে চাই যে দেখেন, মোটামুটি আমরা শুধু ইনপুট নিব অথবা যা ইনপুট নিব সেটাই আউটপুট দিব এরকম কোনো প্রসেস নাই। মোটামুটি আমরা এমন একটা কাজ করব যে হয়তো আমরা কিছু একটা ইনপুট কম্পিউটারকে দিব, আউটপুট হিসেবে কিছু একটা পাবো। ঠিক কিছু একটা কিভাবে আসবে সেটা হচ্ছে প্রসেসিং এর মাধ্যমে আসবে। আমরা দেখি, তাহলে দেখা বোঝা যাবে। আচ্ছা দেখেন, এখানে আমরা এখন অপারেটর করবো। অপারেটর ইজ দি অপারেটর আর ইউজ টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবলস এন্ড ভ্যালু। অর্থাৎ বিভিন্ন ভেরিয়েবল কন্টেনারের মতো কিছু থাকে যেখানে আমরা বিভিন্ন সংখ্যাগুলো বিভিন্ন ভ্যালু গুলো এখানে রাখি। এগুলো হচ্ছে বিভিন্ন ভেরিয়েবলস, ভেরিয়েবলস এর বিভিন্ন নাম হতে পারে, যেখানে আমরা ভ্যালু গুলোরে স্টোর করি। তাহলে আমরা এভাবেই করব যে কোন একটা আমরা কম্পিউটারকে কি দিব, কোন একটা ইনপুট দিব, ধরেন কোন একটা ইনপুট দিব, আমরা ইনপুটের বদল কি পাবো, আউটপুট পাবো। মাঝখানে কিছু একটা প্রসেসিং করবে। ওই প্রসেসিং যেটা করবে সেটাই হচ্ছে মূলত কাজ। এটা সিপিইউ করুক এবং আমাদের কম্পাইলার করুক, এখানে মাঝখানে আরো হয়তো সাবসেক্টর কিছু আছে। এই সাবসেক্টর গুলোর আমরা না যাই, ডিফাইন না করি। মোটামুটি এটাকে আমরা প্রসেসিং বলতে পারি। এই প্রসেসিং গুলো আমরা করে কোথায় যাবে, আউটপুট যাবে। যেমন আপনি আমরা যদি অপারেটরের কথা বলি, অপারেটর এক ধরনের হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা প্রথম করব অ্যারিথমেটিক অপারেটর মধ্যে আমরা আপনার সাইন গুলো হচ্ছে সবাই পরিচিত, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস এগুলো নিয়ে। যেমন ধরেন এডিশনের কথাই যদি বলি, তাহলে আমরা দুইটা সংখ্যা যদি ইনপুট নিই, এতদিন দেখলাম যে এই কিছু একটা ইনপুট নিচ্ছি আউটপুট পাচ্ছি। কিন্তু এখন ওরকম না, আমরা কোন একটা সংখ্যা ইনপুট নিব, কিছু একটা কাজ করে আউটপুটটা পাবো। তাহলে কিছু একটা কাজটাই হচ্ছে ধরেন এডিশন। এডিশন মানে কি, আমি একটা এক্স ভ্যালুর মধ্যে কিছু একটা মনে করেন স্টোর করলাম টু, অ্যাজিউম করে নেন ওয়াই একটা ভ্যালুর মধ্যে, ওয়াই একটা কন্টেইনারের মধ্যে ভ্যারিয়েবলস এর মধ্যে স্টোর করলাম থ্রি। তাহলে আমি এখন করলাম কি, আমার কাজ হচ্ছে কি করব, টু আর থ্রি কে যোগ করা। তাহলে আমি যোগ করবো কাকে, নাম্বার গুলোকে যোগ করবো না, আমরা ভেরিয়েবল গুলোকে যোগ করবো। এক্স প্লাস ওয়াই কে যোগ করব। এই যোগফলটাই কোনো একটা ভেরিয়েবলে আবার রাখবো। যেমন এটা আমরা রাখলাম সাম ভেরিয়েবলে, সাম ভেরিয়েবলে রেখে আমরা কি করতে পারি, এটাকে যখন প্রিন্ট করব, এই ভেরিয়েবলটাকে যখন প্রিন্ট করব, তখন কি পাবো, এই দুইটার কিভাবে সাবট্রাকশনের জন্য প্লাস সাইনটা মাইনাস করে দিব, মাল্টিপ্লিকেশনের জন্য মাল্টিপল করে দিব, ডিভিশনের জন্য এটা করে দিব। একটা নতুন জিনিস আছে মডিউলাস। আমরা এটা এইগুলোর পরে আলোচনা করতেছি যে মডিউলাস থেকে। তাহলে আমরা কোডে দেখি, আরো বেটার বুঝতে পারবো। হ্যাঁ দেখেন এখানে, তাহলে কি করতে পারি হচ্ছে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে নিতে হয়। যেমন আমরা ইন্টিজার ভেরিয়েবল নিব, একটা হচ্ছে এক, একটা হচ্ছে ধরেন ওয়াই। এখন আমরা তো পড়ছি যে এগুলোর ইনপুট কিভাবে নিতে হয়, এখানে দিয়ে নিতে হয়, তাই না? সবাই তো জানা আছে মোটামুটি, যা মনে হয় পার্সেন্ট দিতে হয়। কারণ কি, ওই অ্যাড্রেসটা বোঝানোর জন্য যে আমি ওই ভেরিয়েবলের অ্যাড্রেসে এটাকে রাখতেছি, ওইটা বোঝানোর জন্য এখানে একটা পার্সেন্ট দিতে হয়। অথবা এটাকে অ্যান্ড সাইনও বলা হয়। অ্যান্ড এক্স রাখলাম, অ্যান্ড ওয়াই রাখলাম। এবার কি করবো আমরা, এটাকে একটা ইন্টিজার সামেশন নামে একটা কি নিব, ভেরিয়েবল নিব। ওই সামেশন নামে ভেরিয়েবলে কি করবো, এক্স প্লাস ওয়াই যোগ করব। যোগ করার পর আমরা যদি প্রিন্ট আপ করি দিই, তাহলে আমরা সামেশনটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এগুলো একটু একটু ভালো করে স্ট্রাকচারাল ওয়েতে করার জন্য দিতে পারি কি, সামেশন is দিতে পারি। এটা একটু আরেকটু মানুষ করা যায়। তো আমরা এই দিতে পারি, তাহলে আমরা এটাকে যদি এবার রান করি,
যদি রান করি তাহলে দেখেন কি হয়। আমরা দুইটা সংখ্যা দিই, ধরেন 10, যদিও দেওয়া যাবে, কোনো প্রবলেম। আমরা 10 দিলাম, ধরেন আরেকটা দিলাম 20, ঠিক আছে? দি সামেশন ইজ 16 আসলো না? দি সামেশন ইজ 16। আচ্ছা, এখানে একটা জিনিস ইয়ে হয়েছে, এখানে এন্টার দি নাম্বার না আসলে এটা স্ক্যানে তো হবে না, প্রিন্ট আপ দিয়ে লিখতে হবে আমাদের। এটা এখানে কি করতে নেই, দেখি আমরা। তাহলে এবার যদি দেখেন এটা যদি আমরা রান করি, দেখেন এন্টার দি নাম্বার এখানে আসছে 10। আমি যদি এখানে 10 দিই, 20 দিই, তাহলে কিছু একটা জিনিস প্রসেস করে দেখেন দি সামেশন ইজ 30 চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে কোন একটা ভ্যালু আমি নিলাম, কিন্তু ওই ভ্যালুটা অ্যাকর্ডিং ওইভাবেই কি করি নাই, কাজটা করি নাই। আমি কি করলাম, কিছু একটা প্রসেস করছি। তাহলে এখানে প্রসেসটা কি ছিল, যে এডিশনের প্রসেস ছিল, তাই না? একটা অপারেটরের কাজ করছি, ও অপারেটর কি করছে, আমাদেরকে যোগ করে কোন একটা ভ্যালু দিচ্ছে। ঠিক সেম ওয়েতে আমরা এখানে কি করতে পারি দেখেন, আহ, ঠিক সেম ওয়েতে এখানে প্লাসটা যদি মাইনাস করে দিই, তাহলে কি হবে, এই সামেশনটা হয়ে যাবে সাবট্রাকশনে, তাই না? আমরা যদি এই সামেশনটা সাবট্রাকশনে এভাবেই কি করি, রান করে দিই, তাহলে দেখেন এভাবেই যদি রান করি, তাহলে দেখা যাচ্ছে এন্টার দি নাম্বার, এখানে আমি 20 দিলাম, এখানে 10 দিলাম, করলে এখানে কত আসতেছে, 10 আসতেছে, তাই না? 20 থেকে 10 গেলে 10। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, কি সামেশন ইজ 10, এখনো সামেশনটা লেখা আছে না? কিন্তু আমি মূলত কাজ করতেছি কিসের, আমি কাজ করতেছি এডিশনের। তাহলে এখানে সি প্রোগ্রামিং এত কিছু বুঝে না, আপনি কি লিখলেন, কি ভুল করলেন, এখানে এগুলো বুঝে না। তাহলে এখানে কি করতে হবে আসলে, ঘটনাটা কি, একটু লেখার সময় আপনাকে ওই ওয়েতে লিখতে হবে যেন অন্যান্য প্রোগ্রামাররা দেখলে ভালোভাবে বুঝতে পারে। তাহলে আমি এখানে সামেশন না দিয়ে আমি এখানে সাবট্রাকশন বলতে পারি, অথবা ডিফারেন্স বলতে পারি, তাই না? ডিফারেন্স করে দিলাম, ডিফারেন্স করে দিলাম, তাই না? ডিফারেন্স করে দিলাম। ঠিক এভাবে মাল্টিপ্লাই বললে, এখানে মাল্টিপ্লাই বললে, কোনো কিছু গুণ করতে বললে এখানে মাল্টিপ্লাই চিহ্ন হবে, ডিভিশন করতে বললে এখানে ডিভিশন চিহ্ন হবে। আচ্ছা, গেল। এখানে মডিউলাস যেটা দেখছি আমরা, এই মডিউলাসটা আসলে কি? তাহলে আমরা মডিউলাসটা একটু দেখি, একটু এখানে দিয়ে দেখি আগে। ফার্স্টে মডুলাস ওয়াই, তারপর আমি এখানে বলতে পারি দি রিমাইন্ডার ইজ, রিমাইন্ডার ইজ সামথিং। এখানে সামেশন, আমরা সামেশন না দিয়ে এখানে রিমাইন্ডার দিব, ঠিক আছে? তাহলে এগুলো একটু চেঞ্জ করা উচিত, এগুলো চেঞ্জ না করলে অনেক সময় কি দেখা যায়, ঝামেলা হয়ে যায়। রিমাইন্ডার, আমরা এটা রান করলাম, রান করে দেখালাম যে এখানে কি আছে। এখানে একটা 2 নাম্বার, আমি যদি 9 এখানে 9 ইনপুট করি এবং 4 ইনপুট দিই, তাহলে দেখেন এখানে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 1। আচ্ছা, কেন 1 আসতেছে আমরা এটা একটু দেখি এবার। কেন 1 হচ্ছে, আসলে মডিউলাসটা কি বোঝাচ্ছে। তাহলে এটা বোঝার জন্য আমরা একটু করে এখানে যাই। এবার দেখেন এই মডুলাস যেটা আমরা এখানে দেখলাম, এই মডুলাসটা আসলে যখন আমি এক্স এর মধ্যে 9 নিচ্ছি, ওয়াই এর মধ্যে, সরি আমার লেখাগুলো না, ওয়াই এর মধ্যে নিচ্ছি 4, 9 মডুলাস 4, এর মানে কি? 9 মডুলাস 4, এখানে এটা পার্সেন্টেজ চিহ্ন, কিন্তু এখানে প্রোগ্রামিং ভাষায় এটাকে মডুলাস বলা হয়, হ্যাঁ, অনেকে মডও বলে। তাহলে এখানে 9 মডুলাস 4 মানে হচ্ছে আপনার ভাগশেষ কত হবে, 4 দিয়ে যদি আমি 9 কে যদি আমি 4 দিয়ে ভাঙি অথবা ভাগ করি, তাহলে কয়বার যাবে, হয়তো 2 বার যাবে, 8 হবে। তাহলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে কোনো কিছু মডুলাস মানে হচ্ছে এই রিমাইন্ডারটা বের করা। মডুলাসের কাজ কি, মডুলাসের কাজ হচ্ছে এই রিমাইন্ডারটা বের করা। কথা কি বোঝা গেছে? এবার দেখেন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট,
ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসগুলা আপনারা যখন আরো ভালো করে করবেন, আরো সামনের দিকে যাবেন, এমনিতেই বুঝতে পারবেন। আমরা মূলত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে বোঝায় যে কোনো একটা প্রসেস কমপ্লিট হচ্ছে তখন প্লাস প্লাস দেওয়া, প্লাস প্লাস দেওয়া মানে হচ্ছে ওর ভ্যালু এক স্টেপ বাড়িয়ে দেওয়া। আর মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো। মাইনাস মাইনাস হচ্ছে ওর ভ্যালু যদি 10 থাকে, আমি যদি মাইনাস করে দিই, মাইনাস মাইনাস করে দিই, তাহলে সে কি হয়ে যাবে, এক কমে যাবে, এক স্টেপ কমে যাবে। আমরা যখন লুপ করব তখন এই ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর এগুলো ভালো করে দেখবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট ইনক্রিমেন্ট আছে, এরকম কিছু কাজ আছে আর কি। যেমন প্লাস প্লাস আই হয়, অনেক সময় আপনারা দেখবেন যে কি আই প্লাস প্লাস হয়, ঠিক আছে, এরকম মাইনাস মাইনাস হয়। তাহলে আমরা মোটামুটি বুঝছি অ্যারিথমেটিক অপারেটর এগুলো সম্পর্কে আমরা পরিচিত। তাহলে দেখেন, এরপর আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি বলে? অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা এতক্ষণ কিছু নিলাম যে x ইকুয়াল 5 নিলাম না, এরকম কিছু একটা x এর মধ্যে 5 কে কি করলাম, স্টোর করলাম। x এর মধ্যে 5 কে স্টোর করলাম, এই যে এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, এই কোণটাই মূলত অ্যাসাইন করতেছে, তাই না? কোথায় অ্যাসাইন করতেছে? 5 কে x এর মধ্যে অ্যাসাইন করতেছে। তাহলে হচ্ছে আরেকটা আছে হচ্ছে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল কি করে? যেমন ধরেন এখানে দেখেন এক্সাম্পল আমি দিয়েও দিচ্ছি, x প্লাস ইকুয়াল 3, এর মানে বুঝে হচ্ছে x ইকুয়াল x প্লাস 3। মাইনাস ইকুয়াল হচ্ছে x মাইনাস ইকুয়াল 3 মানে হচ্ছে x ইকুয়াল x মাইনাস 3। অর্থাৎ এগুলোর শর্ট ফর্ম হচ্ছে এগুলা। আপনি x ইকুয়াল x এর সাথে যদি 3 যোগ করতে চান, অথবা x এর সাথে যদি আমি আরো বলতে পারি x এর সাথে যদি 1 যোগ করতে চান, 2 যোগ করতে চান, আচ্ছা ভালো কথা, x এর সাথে যদি আমি 1 যোগ করে x এ বসাতে চাই, তাহলে এটাকে এভাবে না লিখে আমি এভাবে লিখতে পারবো, x প্লাস প্লাস লিখতে পারবো। কারণ ইনক্রিমেন্টটা 1 যোগ করে, শুধু একই যোগ। আচ্ছা আমি 1 যোগ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কি একটা বেড়ে যাক, 5 বেড়ে যাক। তাহলে কি করবো, আমি এই x এর সাথে 5 যোগ করে দিব। 5 যোগ করে দেওয়ার পর যেটা বসবে সেটা অবশ্যই কোথায় বসবে, কোথায় স্টোর হবে, x এ স্টোর হবে। এখন x এর ভ্যালু কত হয়ে গেল? ধরেন এই x এর ভ্যালু যদি এখানে 5 থাকে, আগে যদি 5 ছিল, থাকতো, এখন কি হবে, এই 5 এর সাথে এড হয়ে x এর ভ্যালু এখন কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে এগুলোর শর্টকাট, এগুলোর বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। শর্ট শর্টে যেগুলো ইউজ করা হয় এগুলো সবগুলো এখানে এক্সপ্লেনেশন সহ আছে। এবার আসি কম্পারিজন অপারেটর, অর্থাৎ এটাকে আবার রিলেশনাল অপারেটর বলে, কারণ এগুলো একটা আরেকটা ভেরিয়েবলের সাথে রিলেশন কতটুকু আছে বা কিভাবে আছে এটাকে ডিফাইন করে। দেখেন ইকুয়াল টু, অর্থাৎ x y এর সমান কিনা, এটা আমরা কিভাবে দেখবো, x ইকুয়াল ইকুয়াল, দুইটা ইকুয়াল দিতে হবে। একটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে অ্যাসাইন করা, আর একটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে চেক করে দেখা দুইটার ভ্যালু সমান কিনা, ভ্যালু চেক করে দেখা। তিনটা যখন হবে ওটা আমি বলছি না, কারণ তিনটা এগুলো আরেকটু আপারে আছে, আমরা আপাতত দুইটা পর্যন্ত দেখি। দুইটা দেওয়া মানে হচ্ছে ওর ভ্যালু গুলো পার্থক্য করা, ভ্যালুর ডিফারেন্স করা, যে ভ্যালু ঠিক আছে কিনা। ধরেন এক্স এর ভ্যালু আপনি এখানে 5 দিলেন, ওয়াই এর ভ্যালু 5 দিলেন, তাহলে কি ইকুয়াল। যদি আপনি এখানে এক্স এর ভ্যালু 6 দেন, ওয়াই এর ভ্যালু 5ই থাকে, তাহলে দেখা যাবে যে কি ইকুয়াল না, তাহলে আমাদের কি দিবে, ফলস দিবে, রিটার্ন করবে 0। যদি সমান হয় রিটার্ন করবে 1। ঠিক আছে, দেখেন নট ইকুয়াল, তাহলে ইকুয়ালের উল্টাটা হবে যে নট ইকুয়াল। তারপর আপনারা এগুলো চিনেন যে গ্রেটার দেন, লেস দেন, যদি এক্স বড় হয় ওয়াই থেকে তাহলে হবে যে এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এক্স ছোট হয় ওয়াই থেকে, এক্স লেস দেন ওয়াই, তাহলে আবার এখানে আর কিছু কিছু আছে যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরকম কিছু আছে, তাই না? এরকম কিছু আমরা দেখছি। তারপর দেখেন লজিক্যাল অপারেটর, আমরা লজিক্যাল অপারেটর করবো, হ্যাঁ আচ্ছা করে ফেলি, একসাথে করে ফেলবো নাকি? আচ্ছা একটা প্রবলেম দিয়ে, হ্যাঁ একটা প্রবলেম আমরা করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। তাহলে আমরা লজিক্যাল অপারেটরস করার আগে একটা প্রবলেম করতে যাচ্ছি, যে আপনাদেরই প্রবলেমটা দিই, হ্যাঁ প্রবলেমটা আমি এখানে লিখে দিই, আপনারা নিজেরা এখানে কোড করে দেখাবেন আমাকে, নিজেরা স্লাইড প্রেজেন্ট করবেন। ফাইন্ড দি এরিয়া, সরি এখানে তো দেখা যাচ্ছে না, ফাইন্ড দি এরিয়া অফ সার্কেল, হ্যাঁ এরিয়া অফ ফাইন্ড দি এরিয়া অফ সার্কেল, এটা কি বের করা যাবে কিনা? ইফ রেডিয়াস, রেডিয়াস ইজ, বলতে পারেন 3.5 এরকম কিছু একটা, হ্যাঁ এত মিটার ধরেন, সেন্টিমিটার ধরেন, যদি রেডিয়াস 3.5 সেন্টিমিটার হয়, তাহলে সার্কেলের এরিয়া কত হবে, ঠিক না? তাহলে এই প্রবলেমটা করতে পারবেন আপনারা? কেউ একজন আনমিউট করে বলেন তো যে প্রবলেমটা করা যাবে কিনা।
আমার কথা কি শোনা যাচ্ছে? আরশেক মামুন, আরশেক ভাই, কথা শোনা যাচ্ছে? রিসেন্ড করছি, তার মানে কথা শোনা যাচ্ছে। আপনার মিউট করা আনমিউট করা যাবে না? তাহলে অন্য একজন করেন। এখানে আরো কিছু আছে, যে জামশেদুল, সিদ্রাতুল, শাহিন, কেউ একজন আনমিউট করেন। কারো মাইক, সবার মাইক কি নষ্ট হয়ে গেছে? আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা দেখি, আমরা নিজেরাই দেখি এটা। যদি এরকম রেডিয়াস বের করতে বলে তখন আমরা কি করবো? সরি, রেডিয়াস থেকে যদি আমাদেরকে সার্কেলের এরিয়া বের করতে বলে, তাই না? তাহলে আমাদের কি কি করতে হবে দেখেন, এখানে আমরা রেডিয়াসটা কোথাও একটা রাখতে হবে, ভ্যালুটা কোথাও একটা অ্যাসাইন করতে হবে, তাই না? তাহলে আমরা রেডিয়াস নামে একটা কি নিই, ভেরিয়েবল নিই, তাই না? রেডিয়াস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, আর যেহেতু কোশ্চেনে দেয় আছে রেডিয়াস 3.5, আমি ডাইরেক্ট নিয়ে নিলাম এখানে 3.5, তাই না? হ্যাঁ, এখানে একটা কাজ আছে, আমি যদি 3.5 নিই, 3.5টা আমি ইন্টিজারে নিতে পারবো না। খুব ইম্পর্টেন্ট, 3.5টা আমি কোথায় নিতে পারবো না, ইন্টিজারে নিতে পারবো না। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আপনার পূর্ণ সংখ্যাগুলো, যেসব পূর্ণ সংখ্যা আছে ভ্যালুগুলো ইন্টিজার নিতে হয়, যেসব এই দশমিক সংখ্যাগুলো আছে ওগুলো ফ্লোটে নিতে হয়। কোথায় নিতে হয়? ফ্লোটে। ফ্লোটে কিন্তু আবার এই ডাটা ফরম্যাট হচ্ছে %f, ঠিক আছে? ফরম্যাট স্পেসিফায়ারটা। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা ফ্লোট রেডিয়াসটা ডাইরেক্ট নিয়ে নিলাম, কারণ কি আমাদের কোয়েশ্চেনে ডাইরেক্ট 3.5 এরকম কিছু একটা আছে। এবার দেখেন আমরা এটা কি করব, এরিয়াটা বের করব। তাহলে এই যে এরিয়াটা বের হবে, যেটা রাখবো, ওই এরিয়াটা কোথায়, এরিয়াটা কোথায় একটা রাখতে হবে। হ্যাঁ, এরিয়ার মধ্যে রাখবো, এরিয়া নামক একটা ভেরিয়েবলের মধ্যে। এবার কি করব আমরা, সার্কেলের এরিয়া বের করার সূত্রটা মনে আছে কারো? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার মেবি, তাই না? তাহলে 3.14159 একটা ভ্যালু পায়ের ভ্যালুটা আমরা ডাইরেক্ট এখানে দিতে পারি, ইনটু তারপর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এখানে মানে কি, রেডিয়াস স্কোয়ার না? রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস ইন্টু রেডিয়াস কি লেখা যাবে না? রেডিয়াস ইন্টু রেডিয়াস, তাহলে আমাদের সূত্রটি কথা না, পাই আর স্কোয়ার, রেডিয়াস ইন্টু রেডিয়াস মানে হচ্ছে রেডিয়াস স্কোয়ার। তাহলে এটা কি করবো আমরা এখানে প্রিন্ট করে দেখবো যে কোনটা এরিয়াটা, তাই না? তাহলে এখানে %f এরিয়াটা প্রিন্ট করে দেখবো, তাই না? তাহলে বি এরিয়া অফ অফ সার্কেল ইজ, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আমার থেকে দেখে দেখে লিখে আপনারা নিজেরাই কোডটা রান করেন। তাদের পিসিতে আমি যেভাবে করবো, আপনারা ওই কোডটাই রান করেন, পিসিতে আসছে কিনা দেখেন এভাবে। আর আপনারা নিজেরা কোড না করলে আলটিমেটলি এগুলো করার কোনো মানে হয় না। আমরা কোড করবো, আপনারা নিজেরা ওইভাবে করে কোড করবেন, ওটাই হচ্ছে বেটার অপশন। ঠিক আছে, দেখেন আছে কিনা এভাবে করে কোড। মামুন হয়তো ওরা মোবাইল থেকে জয়েন দিছে, মোবাইল থেকে এই জয়েন জন্য দিলে তো, ইয়া করতেছে না, একটু করাই ফেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরিয়া অফ সার্কেল, তাহলে আমার এখানে এরিয়া অফ সার্কেল চলে আসছে। মোবাইল থেকে করলে তো এরা আনমিউট করে বলতে পারে, কেউ আনমিউট করে বলতেছে না, এটা তো সমস্যা। আচ্ছা দেখেন, এখানে এরিয়া অফ দি সার্কেল আসছে, এটা ভ্যালু আসছে, তাই না? এরিয়া অফ দি সার্কেলটা বেরিয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল, একটা কাজ করছি, এখানে এরিয়া অফ দি সার্কেল বের করার সময় আমি তাও এখানে ফ্লোট ইউজ করছি। কেন? কারণ এখানে আমার 3.4844 এরকম একটা ভ্যালু আসছে। তাহলে আমি %f টা কেন ইউজ করছি, কারণ %f ফ্লোটের জন্য %f ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, তাই না? এগুলো আপনাদেরকে কালকে স্যার মনে হয় দেখা দিছে, ভাই মনে হয় দেখা দিছিল। আচ্ছা দেখেন, তাহলে এরিয়াটা আমার যেটা আসছে 38.4 সামথিং এরকম কিছু একটা আসছে, যেটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। সেজন্য আমি কি করছি, এই এরিয়াটাও আমাকে কোথায় রাখতে হয়েছে, ফ্লোটে রাখতে হয়েছে। তাহলে এই কাজগুলো করার সময় খুব সিনসিয়ারলি করার ট্রাই করবেন। তাহলে আমি আপনাদের একটা এরকম একটা দিই যে আপনারা এগুলো করে রাখবেন, এগুলো করবেন, হ্যাঁ? বাসায় প্র্যাকটিস করবেন আর কি, যখন পিসিতে বসবেন। ফাইন্ড দি দেওয়া যায় লেন্থ অফ রেক্টেঙ্গল, হ্যাঁ? আমি মনে হয় বুঝতে পারলাম, যাই হোক, লেন্থ অফ দি রেক্টেঙ্গেল when which is
যখন উইথ হবে ধরেন এই 5 মিটার and the area is কত হইতে পারে এরিয়া হইতে পারে 70 সেন্টিমিটার স্কোয়ার আর কি, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার হবে, হ্যাঁ। তো দেখেন তাহলে কোয়েশ্চেনটা কি বোঝা গেছে এখানে, যদি এখানে ফাইন্ড দি লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার, একটা রেক্টেঙ্গেলের কি বের করেন লেন্থটা বের করবেন যখন ওয়েট দেওয়া থাকবে এরিয়া দেওয়া থাকবে। আপনারা নিজেরা এটা করে নিবেন, করে রাখবেন, তাহলে আরো বেটার এই অপারেটর সম্পর্কে যেগুলো আছে এগুলো ভালো বুঝতে যাবে, তাহলে পারা যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে টপিক আছে ওই টপিকে যাচ্ছি। এখন আমরা পড়বো লজিক্যাল অপারেটর। আমাদের অপারেটরের মধ্যে আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আমরা লজিক্যাল অপারেটর দেখব। আচ্ছা দেখেন, লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড এন্ড এটা আছে। এই এন্ড এন্ড মানে কি, এন্ড এন্ড হচ্ছে এই এন্ড এর আগে একটা কন্ডিশন দিবে, পরে একটা কন্ডিশন দিবে। এই এন্ড হচ্ছে দুইটা গেটই পাস করতে হবে, অর্থাৎ দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় তাহলে সামনের দিকে যাবে, আদারওয়াইজ সেটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখানে কন্ডিশনটা কি, এক্স এর ভ্যালু 5 থেকে ছোট হলে, ওয়াই এর ভ্যালু 10 থেকে ছোট হলে তখনই সেটা সামনের দিকে যাবে, আদারওয়াইজ যাবে না। আদারওয়াইজ সেটা কি হবে না, সামনের দিকে এগোবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা যদি একটা ভ্যালু নিই, এক্স এর ভ্যালু ধরো করেন 3 নিলাম, ওয়াই এর ভ্যালু মনে করেন 5 নিলাম, তাহলে সেটা কি ট্রু হবে নাকি ফলস হবে? এটা নিলাম 3, এটা নিলাম 5, তাহলে এদিকে ট্রু নাকি ফলস, এটুকুই আগে বলতে পারেন, দেখেন ট্রু নাকি ফলস। তাহলে সেটা হবে যে ট্রু। কেন ট্রু? কারণ এই কন্ডিশনটাতে আছে, দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে 3, যেটা 5 থেকে ছোট, আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, যেটা 10 থেকে ছোট। তাহলে দুইটাই যদি, দুই কন্ডিশনেই যদি কি হয়, এই দুইটা কন্ডিশনে যদি মিলে অথবা ট্রু হয়, তাহলে আমার ফাইনাল আউটপুটটা ট্রুই হবে, তাই না? এর মধ্যে যে কোনো একটা যদি ফলস হয়, অর্থাৎ আমি অর্থাৎ এখানে এটাকে 10 করে দিলাম, তাই না? মনে করেন ধরেন এক্স এর ভ্যালুটা 10 করে দিলাম, তাহলে এখানে দেখেন এই কন্ডিশনের মধ্যে এক্স এর ভ্যালুটা কি করতেছে, ফলস একটা আউটপুট দিচ্ছে, যেখানে ওয়াই এর ভ্যালুটা ট্রু দিচ্ছে। কিন্তু এরকম হলে হবে না। তাহলে আমাদের কি কি, আমরা ওই আইসিটি তে, ইন্টারমিডিয়েটে আইসিটি তে যা পড়ছি, এন্ড এর কাজটাও এখানে এরকমই হয়। আমরা তবু এখানে যখন কোড করাবো তখন আরো ভালো করে বুঝবো। অর, এখন অর দেখেন, অরটা কিরকম, অরটা হচ্ছে দুইটা কন্ডিশন থাকবে, অর মাঝখানে এদিকে একটা কন্ডিশন থাকবে, তাহলে দুইটা কন্ডিশনের মাঝখানে একটা অর থাকবে। এই অরটা কেন, যখন এর মধ্যে একটা কন্ডিশন পাস করবে, যদি একটা কন্ডিশন পাস করে ওটা পাস হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা যদি ট্রু হয় ওটা ট্রু হয়ে যাবে। যেমন ধরেন আমি এটা একটা এক্সাম্পল আপনাকে যদি দিই, তাহলে আমি বলতে পারি যে এখানে এক্স এর ভ্যালুতে, এক্স এর ভ্যালু যদি, সরি, এক্স এর ভ্যালু যদি 5 এর চেয়ে ছোট হয়, ওয়াই এর ভ্যালু যদি 4 এর চেয়ে ছোট হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি 4 এর চেয়ে ছোট হয়, এখানে আমি এটা ওয়াই করতে ভুলে গেছি, এটা ওয়াই এর ভ্যালু ধরেন, তাহলে আমি এক্স কে 3 দিলাম, ওয়াই কে 2 দিলাম, তাহলে কি আসবে, অবশ্যই ট্রু আসবে। আচ্ছা দেন, এটাকে আমি কি করলাম, এই থ্রিটাকে আমি কি করে দিলাম, থ্রি কে কেটে আমি 5 করে দিলাম, তাহলে দেখেন তো এই কন্ডিশনের মধ্যে একটা ফলস একটা ট্রু, কিন্তু এটা আউটপুট দিবে আলটিমেটলি ট্রু। কারণ যে কোনো একটা কন্ডিশন যদি অ্যারাইজ হয়, যে কোনো একটা কন্ডিশন যদি আমাকে ট্রু আউটপুট দেয়, তাহলে আমার ফাইনাল আউটপুটটা ট্রু হবে। আরেকটা আছে নট, যেটা হচ্ছে এই ধরনের যে নট, এই যদি এই ভ্যালু গুলো না হয়, ঠিক আছে, এই সবগুলো কন্ডিশনের আগে একটা নট অ্যাড করে দিলে ওটা না হয়ে যায়। আচ্ছা, এবার একটা প্রবলেম দেখি, আমরা প্রবলেম দেখলে আলটিমেটলি এই পুরো প্রসেসটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো, তাই না? এই পুরো এন্ড এই লজিক্যাল অপারেটরের প্রসেসটা বুঝতে পারবো। তাহলে আমরা একটা প্রবলেম লিখি এখানে, তাহলে ইউনিভার্সিটি and have score in CSC, ধরেন সিএসসি তে স্কোর আছে 10, তারপর হচ্ছে ধরেন ল তে স্কোর আছে 20, যেকোনো একটা স্কোর ধরি আমরা এটারে, বিবিএ তে ধরেন স্কোর আছে 5, এরকম একটা স্কোর ধরছি। অ্যান্ড ইউনিভার্সিটি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইউনিভার্সিটি বি হ্যাভ স্কোর সিএসসি ধরেন 15, ল 13,
30 ধরি, হ্যাঁ, বিবিএ হচ্ছে 0 ধরি, হ্যাঁ। তাহলে এটা একটা কন্ডিশন দিলাম যে ইউনিভার্সিটি এ সিএসসি 10 আছে, লর স্কোর আছে 20, বিবিএর 5। ইউনিভার্সিটি বি নামে একটা আছে, ওটা হচ্ছে স্কোর হচ্ছে সিএসসির জন্য 15, ল এর জন্য 30, বিবিএর জন্য 0। আচ্ছা, এরকম যদি হয় তাহলে হায়ার স্কোয়ার উইল উইন। আমি যদি বলি হায়ার ইউনিভার্সিটি স্কোয়ার, হায়ার স্কোর উইল উইন, তাহলে কোন ইউনিভার্সিটি এখানে বানানো হায়ার স্কোর উইল উইন। এখানে আমি যদি বলি কোন ইউনিভার্সিটিটা উইন হবে, যার স্কোর বেশি ওই ইউনিভার্সিটি অবশ্যই উইন হবে। তাহলে এখানে আমরা এটা এই কাজটা কিভাবে করবো, ইউনিভার্সিটি এ এর যে স্কোর গুলো আছে, সিএসসি এর স্কোর আছে, ল এর স্কোর আছে, বিবি এর স্কোর আছে, তাহলে সবগুলো একসাথে অ্যাড করে দিই। আচ্ছা, ইউনিভার্সিটি বি এর স্কোর গুলো কি করবো, ইউনিভার্সিটি বি এর স্কোর, সিএসসি এর স্কোর আছে, ল বিবি এর আছে, সবগুলো স্কোর কি করে দিব, অ্যাড করে দিব। অ্যাড করার পর কি করে দেখবো, চেক করে দেখবো যে ইউনিভার্সিটি একটা বড় নাকি ইউনিভার্সিটি বি একটা বড়, এটুকুই, তাই না? তাহলে এখানে আমাদের অনেকগুলো অপারেটরের কাজ একসাথে হয়ে যাচ্ছে, প্লাস এর হচ্ছে, মাইনাস এর হচ্ছে, গ্রেটার দেন, লেস দেন, এগুলোর হচ্ছে, তাই না? তাহলে আমরা এগুলো চেক করে দেখবো যে আমরা এখন কোডে গিয়ে দেখবো এই কাজটা। আপনারা একটু করে এই প্রবলেমটা নিজেদের মতো একটু ভেবে রাখেন, কারণ আমি কোড করতে গেলে আপনারা যেন ওইটা বুঝেন। ইউনিভার্সিটি এ এর 3টা মার্ক আছে, সিএসসি তে হচ্ছে 10, ল তে 20, বিবি এ 5, কোন একটা স্কোয়ার। ইউনিভার্সিটি বি এর স্কোয়ার আছে ধরেন সিএসসি তে 15, ল তে 30, বিবি এ তে 0। হাই স্কোয়ার উইল উইন, কোন ইউনিভার্সিটির স্কোয়ারটা বেশি এবং ইউনিভার্সিটির স্কোয়ার বেশি হবে ওই ইউনিভার্সিটি কি হবে, উইন হবে। তাহলে আমি কাজটা আপনাদের কোড করে দেখাই, বেটার ওয়ে কোথায় জানি দেখা হচ্ছে। তাহলে এই জিনিসগুলো তো আমাদের দরকার নেই, এগুলো মুছে দিই, তাই না? আচ্ছা, এখানে একটু জিনিস খেয়াল করেন, এখানে মোটামুটি ইউনিভার্সিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউনিভার্সিটি এ, একটা হচ্ছে ইউনিভার্সিটি বি। আচ্ছা, এদের একটা টোটাল স্কোয়ার হবে না, তাহলে ইন্টিজার ইউনিভার্সিটি, আমি বলি এ টোটাল স্কোয়ার, কারণ এটা হচ্ছে এ টোটাল স্কোয়ার, তাই না? এ টোটাল, এটা এ ইউনিভার্সিটি টোটাল স্কোয়ার এখানে রাখবো। আচ্ছা, ঠিক এইভাবে বি ইউনিভার্সিটির একটা টোটাল স্কোয়ার কি থাকবে না আমাদের, তাহলে বি এর টোটালটা রাখবো আমরা। আচ্ছা, তাহলে এ এর সিএসসি তে কিছু একটা মান ছিল মনে হয়, তাই না? এ এর সিএসসি তে মান ছিল যে, যেহেতু মান ডাইরেক্ট আছে আমরা ডাইরেক্ট অ্যাসাইন করে দিই, আর যদি না থাকে ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার সিস্টেম তো আমরা জানি। তাহলে যেহেতু আমরা অপারেটর সম্পর্কে জানতেছি, এখানে ইনপুট সম্পর্কে জানতেছি না, আমরা এগুলো একটু অ্যাসাইন করে ফেলি ডাইরেক্ট, যেহেতু ভ্যালু গুলো দেওয়া আছে। এ এর সিএসসি, এ ইউনিভার্সিটির সিএসসি তে আছে 10, আবার ওই এ ইউনিভার্সিটির ল তে আছে কত, ল তে আছে হচ্ছে 20, তাই না? আবার ওই এ ইউনিভার্সিটির বিবিএ তে কত আছে, ওই এ ইউনিভার্সিটির বিবিএ তে আছে 5, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই তিনটা ভ্যালু কোথায় রাখবো, যে এই এতে রাখতে পারি, তাই না? এ টোটাল রাখতে পারি। তাহলে আমরা এই কষ্টটা কেন করবো, একটা কাজ করি, এটা এ টোটালে ডাইরেক্ট যোগটা এখানে বসে দিতে পারি, কার কাছে, এটা আমি লিখতে পারি এস পিএসসি, যোগ করবো কার সাথে, এ লস, তাহলে সেটা কোথায় যাবে, এ টোটালে যাবে। ঠিক একইভাবে আমাদের বি টোটালটা কোথায় যাবে, মানে বি টোটালে কি হবে আসলে, বি টোটালে আলটিমেটলি হবে যে বি এর ভ্যালু গুলো, তাই না? তাহলে আমি বি এর ভ্যালু গুলো এভাবে একইভাবে নিয়ে নিই, ইন্টিজার বি এর সিএসসি তে একটা ভ্যালু ছিল, তাই না? সিএসসি তে ভ্যালু ছিল কত, আমি কত দিয়েছিলাম যে 15, হ্যাঁ সরি কত দিয়ে দিচ্ছি, 15। তারপর ধরেন বি এর লতে একটা ভ্যালু দিছিলাম, আমরা লতে ভ্যালু দিছিলাম হচ্ছে 30। তারপর একইভাবে বি এর কোথায় জানি, বিবিএ, বিবিএ তে ভ্যালু দিছিলাম, ওটা ছিল 0। ঠিক আছে, তাহলে বি এর যে ভ্যালু গুলো আমরা এখানে দিছি, ওগুলো কি করবো, এখানে বসাই দিব, এখানে একদম সিরিয়ালি এর সিএসসি প্রথমে দিই, হ্যাঁ, প্লাস করবো বি এর, সরি এটা বি এর করতেছি, বি এর ল এটা দিব, প্লাস করবো বি এর এটা দিব, বিবি এটা দিব, তাই না? তিনটা ভ্যালু, তাহলে আমরা কি করবো দেখেন, এখানে ভ্যালু গুলো সব যোগ হয়ে দেখেন এখানে বসে গেছে, কারণ এখানে কি হয়েছে, এডিশন অপারেটর ইউজ হয়েছে। এডিশন অপারেটর কি করছে, এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু গুলো যোগ করে টোটাল নামে ভেরিয়েবলে ইউনিভার্সিটির ভ্যালু গুলো বসে। বি টোটালে কি হয়েছে, বি টোটালে বি ইউনিভার্সিটির যেসব ভ্যালু গুলো ছিল, ও বি ইউনিভার্সিটির ভ্যালু গুলো সবগুলো যোগ করে এখানে বসে।
এরপরে এখানে কি করতে হবে, আমরা এখানে এক্সট্রা একটা জিনিস করি, আমরা ইফ এলস তো এরপরে জানবো, অপারেটর যখন আমরা কি করব, কন্ডিশনাল স্টেটমেন্ট করব, তখন আমরা ইফ এলস জানবো, কিন্তু যখন এখানে শিখাচ্ছি তখন এটা একটু জানা আসলে দরকার। তাহলে আমি ইফ দিয়ে করতেছি, দেখতেছি যে কি এ টোটাল বড় নাকি বি টোটাল বড়। এ টোটাল বেটার দেন বি টোটাল। দেখেন এর মানে কি, এইটা যে এটা যে লিখলাম, ইফ এ টোটাল যদি বড় হয় বি টোটাল দেয়, তাহলে এখানে কে বড় আলটিমেটলি, এ টোটাল বড়। তা এ টোটাল যদি বড় হয় তাহলে প্রিন্ট এফ করলে দেখেন তো, খেয়াল করেন তো এখানে কে কে জিতবে, যে ইউনিভার্সিটি এ, ইউনিভার্সিটি এ উইন, তাই না, ইউনিভার্সিটি উইন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন তো, এই যখন এ যদি বড় না হয় বি বড় হয়, তাহলে সেটা কোথায় যাবে, চলে যাবে, অবশ্যই এলসি চলে যাবে, ঠিক না, অবশ্যই কোথায় চলে যাবে, এলসি চলে যাবে। কারণ এটা যদি না হয়, এই কন্ডিশনটা যদি না হয়, তাহলে কোন কন্ডিশনে যাবে, অবশ্যই এর পরে কিছু আছে কিনা চেক করে দিবে। তাহলে আমরা ইফ এরটা না হলে সে কোথায় চলে যাবে, এলস হয়ে যাবে। তাহলে এলস মানে কি, আলটিমেটলি এ যদি বড় না হয় বি বড় হবে, তাহলে ইউনিভার্সিটি বি উইন। ঠিক আছে, ইউনিভার্সিটি বি উইন। আমরা যদি এটা করি, রান করি, তাহলে দেখেন এখানে ইউনিভার্সিটি, আপনারা নিজেরা রান করে দেখলে আরো বেটার এখানে বোঝা যায়। তো তো যাক, যেহেতু মোবাইল থেকে আমরা নিজেরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে ইউনিভার্সিটি বিউইন, ঠিক আছে না, ইউনিভার্সিটি বিউইন, কেন ইউনিভার্সিটি বিউইন হয়েছে, দেখেন কেন হয়েছে আসলে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি ভ্যালু গুলো যদি একটু আপনাদের দেখাই, 15 আর 30 যোগ করলে কত, 45। আবার এদিকে 10, 20 আর 5 যোগ করলে কত, 35। তাহলে কোনটা বড়, অবভিয়াসলি 45 বড় হবে, 45 এটা বড় হবে। 45 যেহেতু বড়, সেই জন্য ইউনিভার্সিটি বিটাকে কি বলছে, এই বিটা ইফে না গিয়ে এলসে গিয়ে ইউনিভার্সিটি বিটা উনি বলছে, তাই না। তাহলে বুঝা গেছে, এটা কি বুঝা গেছে, দূর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। হর্ষিত ভাই, লাভকে এক দিচ্ছে, তার মানে বুঝা গেছে এটা। আর কেউ আছে এখানে, ইমতিয়াজ, ইমতিয়াজ কে, শাহিন, শাহিন মিউট করা যাবে, মিউট থেকে আনমিউট আসসালামু করেন তো একটু। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটা কি জি, বুঝা গেছে একটু পর্যন্ত, হ্যাঁ বুঝা গেছে। এটা কি এরকম কোড দিলে পারা যাবে, আচ্ছা, করতে পারা যাবে এগুলা, এইখানে বলেন। এইখানে যদি ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে এখানে যদি হ্যাঁ আমি বলেন, ওই এন্ড বি দুইটাই যদি ইকুয়াল হয় তখন কি ধরনের স্টেটমেন্ট দিব? তো কোনটা ভাইয়া আর একটু স্পেসিফিক করেন। যদি আমি ধরি এতেও 30 আসছে, হ্যাঁ বিতেও 30 আসছে, সাম করলে আর কি, হ্যাঁ, তখন ভেরি গুড। আমরা যখন, স্টেটমেন্টটা হ্যাঁ কিরকম? হ্যাঁ, বুঝতে পারছি আপনার এই, যখন দুইটাই ইকুয়াল আসবে, দুইটাই সমান চলে আসবে, তখন কন্ডিশনটা অন্যরকম হবে। আমি চাইলে একটা কাজ করতে পারতাম, একটু খেয়াল করেন, আমি চাইলে একটা কাজ করতে পারতাম, এখানে একটা ইকুয়াল দিতে পারতাম। যদি এ এর ভ্যালুটা বি এর ভ্যালু চেয়ে বড় হয়, তাহলেও ইউনিভার্সিটি উইন হবে, সমান হলেও ইউনিভার্সিটি উইন হবে। আচ্ছা, যদি আমি চাই টাই হয়েছে এরকম কিছু একটা বলার জন্য, যে এরা টাই হইলো, তাহলে আমাদেরকে এখানে এলসি আনতে হবে। আমি ওইটা যখন আমাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্ট পড়াবো এরপরে, তাহলে ওই কন্ডিশনাল স্টেটমেন্টে গিয়ে দেখবেন যে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। কথাই বুঝা গেছে ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই আর কারো কোনো সমস্যা আছে এই এতটুকু টপিকের মধ্যে, লজিক্যাল অপারেটর পর্যন্ত, টপিক পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু জানান, 30 সেকেন্ড সময়। তাহলে প্রবলেম গুলো আসলে মূলত এভাবেই হয়, বুঝছেন। তাহলে এটাই, এটুকুই পর্যন্ত ছিল আমাদের অপারেটর। মানে অপারেটর মানে হচ্ছে একটা সিম্বল, যেটা যে কোনো একটা অপারেশন করাবে, সেটা কি কোন ধরনের অপারেশন হতে পারে সেটা আমরা পড়ছি এখানে, অনেক ধরনের অপারেশন আমরা পড়ছি। যে এগুলো হতে পারে অ্যারিথমেটিক অপারেশন, যেগুলো আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে আসছেন, এই ধরনের গুলো। আর অ্যাসাইনমেন্ট অপারেটর হতে পারে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে বিভিন্ন ভ্যালুতে অ্যাসাইন করা, বিভিন্ন ভ্যালুগুলো ভ্যারিয়েবল অ্যাসাইন করা। তারপর হচ্ছে বিভিন্ন রিলেশনাল অপারেটর হতে পারে, যে একটা একটার সাথে সমান কিনা, সমান না কিনা, কোনটা বড় কিনা ছোট কিনা,
তাহলে এই ধরনের এগুলো চেক করা হচ্ছে কম্পারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর। আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর, মানে আপনার লজিক যেটা দিচ্ছেন যে কন্ডিশন ওয়াইজ যে লজিক গুলো আছে ওই লজিকের মধ্যে দুইটাই লজিক খাটতেছে কিনা, যদি খাটে তাহলে এন্ড, যে দুইটার মধ্যে যদি একটা খাটে তাহলে যদি আমি পাস করতে চাই তাহলে হবে যে অর, আর যদি এর মধ্যে একটাও না করতে চাই তাহলে হবে যে নট। তাহলে আমরা এগুলো আরো করতে করতে, যখন আপনারা একটা জিনিস মাথায় থাকবেন এগুলো একবার করলেই শেষ না, আপনারা এগুলো যখন আরো কম্পিটিটিভ এই প্রিপারেশন নিবেন বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন আপনারা এগুলো আরো পরহামেশা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা অপারেটরস এখানেই শেষ করি, অপারেটর আমাদের এখানেই শেষ। এই জিনিসগুলো ছাড়াও কিছু অপারেটরস আমি লিখতে এখানে ভুলে গেছি আসলে, আই এম সরি ফর দ্যাট। এখানে আমি কিছু লিখে দিচ্ছি, আপনাদের চেষ্টা করতেছি লিখে দেওয়ার। লিখে আছে, আরে বাবা। আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ প্রশ্নটা মুছে লিখছি, এই ব্যাপারটা। আচ্ছা আরো কিছু অপারেটর আসলে আছে, সেটা হইতে পারে বিটওয়াইজ অপারেটর। একটা আছে বিটওয়াইজ অপারেটর। অপারেটর, আচ্ছা বিটওয়াইজ অপারেটর গুলো আসলে কি? ও আপনারা এন্ড শিখছেন, এন্ড এর কাজ কিভাবে করে। এই টিল্ট একটা চিহ্ন আছে, হ্যাঁ টিল্ট চিহ্ন আমি এখানে পাই কিনা দেখি, হ্যাঁ টিল্ট চিহ্ন, হ্যাঁ এই টিল্ট চিহ্ন, টিল্ট চিহ্ন এটা দিয়ে এক্সরের অপারেশন বুঝে আসলে, হ্যাঁ এক্সরের অপারেশন। এই টিল্ট চিহ্ন মানে কোনো কিছু এক্সর করতে বলে, একটা একটার সাথে এক্সর করতে বলে, এক্সরের একটা কাজ আছে। সরি টিল্ট চিহ্ন ছিল যেটা, আর একটা নট চিহ্ন আছে, হ্যাঁ নট এখানে আছে, যে আসেও না। আচ্ছা এটা দ্বারা নট বুঝে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আপনারা আরো এরকম দেখতে পারবেন, এটা হচ্ছে লেফট শিফটিং, এটা হচ্ছে লেফট শিফটিং। এগুলো আরো অ্যাডভান্স হলে তখন জানলেও সমস্যা নেই, এখন একটু আপাতত জেনে রাখেন এরকম কিছু একটা আছে। এটা হচ্ছে রাইট শিফটিং, হ্যাঁ রাইট শিফটিং। এই ধরনের কিছু অপারেটর আছে যেগুলোর নাম হচ্ছে বিটওয়াইজ অপারেটর। আচ্ছা এগুলো ছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট অপারেটর আছে, সেটার নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর, এই কন্ডিশনাল অপারেটরটা ইফ এলস এর মতো করে। যেমন এই একটা কন্ডিশন আপনি দিবেন, দেখেন আমি একটু দেখা দিচ্ছি। একটা কন্ডিশন আপনি লিখবেন, ঠিক আছে। একটা কন্ডিশন দেওয়ার পর জিজ্ঞেস করবেন, এই কোয়েশ্চেন মার্ক দিয়ে জিজ্ঞেস করবেন যে কন্ডিশনটা আসলে কি। ওই কন্ডিশনটা যদি ট্রু হয়, ওই কন্ডিশনটা ট্রু হলে এই জায়গাটার মধ্যে কি করবে, ট্রু আউটপুট দেখাবে, ট্রু আউটপুটটা দেখাবে। আর না হলে সেমিকোলন দিয়ে ফলস আউটপুটটা হবে এখানে, ফলস আউটপুটটা এখানে দেখাবে। আমরা এটা যখন এখন কিছুক্ষণ পরে আমরা দেখবো এই কন্ডিশনাল অপারেটর নিজেরা করে দেখবো আসলে কিভাবে হয়। আপনারা একটু জেনে রাখেন যে কন্ডিশনাল অপারেটর নামে একটা অপারেটর আছে, যেটা একটা কন্ডিশন নেয়, কন্ডিশন নিয়ে চেক করে দেখে, এক লাইনে চেক করে দেখে এটা ট্রু অথবা ফলস কোনটা। ট্রু হলে ট্রুর আউটপুট করবে এখানে, এখানে ট্রু আউটপুট করবে, আর যদি ফলস হয়, ফলস হলে এদিকে আউটপুট করবে এদিকে। ট্রু হয়ে গেলে এদিকে আর সেমিকোলনের পর আর যাবে না। আর যদি ফলস হয় তাহলে ট্রু না হয়, ট্রু না হলে ট্রুটা পাস করে সেমিকোলন পাস করে যাবে, এখানে যে আউটপুটটা আমরা দেখাবো ওই আউটপুটটাই হবে। তাহলে আমরা নেক্সট যে টপিকটা বলবো এখানে কন্ডিশনাল অপারেটরটা আমরা কি করব, কভার আপ করে ফেলবো আশা করি, হ্যাঁ। তাহলে আমরা এই কন্ডিশনাল অপারেটর, এই কন্ডিশনাল স্টেটমেন্টস এর দিকে যাই, ঠিক আছে। তাহলে নেক্সট টপিক আমাদের অপারেটর পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এর মধ্যে আমরা এখন যাবো যে কন্ডিশনাল স্টেটমেন্টের দিকে, হ্যাঁ কন্ডিশনাল। দেখেন কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে একটা কন্ডিশন আমি স্টেটমেন্ট আকারে দিব। কালকে আপনাদের সাইদ ভাই বলছিল মনে হয় যে প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইনকে মূলত স্টেটমেন্ট বলা হয়, তাই না। আমরা এখানে যে ইন্টিজার এই আমরা দিলাম যে এই প্রিন্ট এফ করলাম ইউনিভার্সিটি এখন হচ্ছে ইউন হচ্ছে, অথবা আমরা ইফ এর মধ্যে একটা লাইন দিলাম, সবগুলো হচ্ছে একটা স্টেটমেন্ট, তাই না। এই স্টেটমেন্ট গুলো আমরা যখন কোন একটা কন্ডিশন লাগাই দিব, এখানে একটা কোন একটা কন্ডিশন দিব যে এই কন্ডিশনটা আসলে হচ্ছে নাকি হচ্ছে না, নিবে নাকি নিবে না, এ ধরনের যখন কন্ডিশন আসবে তখন আমাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্টের আশ্রয় নিতে হবে। দেখেন এই কন্ডিশনাল স্টেটমেন্টের অনেক ধরনের স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইফ এলস, আরেকটা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন তো, এই জিনিসটা মনে হয় কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটু উপরে, তাই না। এই জিনিসটা আমরা একটু আগে একটু উপরের দিকে দেখলাম, এই যে এটার নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তাহলে কন্ডিশনাল অপারেটর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের একটা অংশ, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু বিস্তারিত দেখি, একটু ভালো করে দেখেন। বোর্ড ভালো করে দেখা যাচ্ছে কিনা তো জানি না, আলাউদ্দিন বোর্ড কি দেখা যাচ্ছে ভালো করে? স্ক্রিন দেখা যাচ্ছে তো। ও, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে দেখেন ইফ এলস আছে, তারপর হচ্ছে বিভিন্ন কন্ডিশন আছে এখানে, এই টার্নারি অপারেটর, এটার আরেকটা নাম হচ্ছে টার্নারি অপারেটর। আপনি একটু লিখে রাখতে পারেন চাইলে, এটার নাম হচ্ছে টার্নারি, হ্যাঁ টার্নারি অপারেটর। এটা অনেক এই অপটিমাইজ কোড অপটিমাইজ করার ক্ষেত্রে লাগে টার্নারি অপারেটর, একটু লিখে রাখবেন। এটা টার্নারি অপারেটর, ইফ এলস স্টেটমেন্ট, তারপর হচ্ছে সুইচিং স্টেটমেন্ট। তাহলে এই কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত তিনটা নিয়ে হয়েছে, মূলত দুইটাই ধরা হয়, ইফ এলস, একটা হচ্ছে এই সুইচ। এখানে আরেকটা আছে যেটা হচ্ছে টার্নারি অপারেটর, এখানে রাখছে আর কি, হ্যাঁ আপনারা।
তাহলে আমরা দেখি এখানে ইফ এলস আসলে কি বলতে। ইফ এলস হচ্ছে দেখেন এভাবে ইফ এর মধ্যে ইফ এর পর একটা প্যারেন্থেসিস দিয়ে এখানে ভিতরে একটা কন্ডিশন দেওয়া হবে, একটা কন্ডিশন থাকবে ইফ এর পর একটা কন্ডিশন। যদি ওই কন্ডিশনটা কি হয়, ওই কন্ডিশনটা ব্রেকডাউন হয় অর্থাৎ ওই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এখানে যে এই জায়গাটার মধ্যে দেখায়, এই জায়গাটার মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে ওটা রান হবে, আদারওয়াইজ রান হবে না। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই প্যারেন্থেসিস দেখেন এখানে প্যারেন্থেসিস দিতে দুইটা ব্র্যাকেট দিতে, এই ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে এই ব্র্যাকেটের এখানে যে স্টেটমেন্ট গুলো থাকবে যেগুলাই থাকুক না কেন সবগুলাই রান হবে যদি কন্ডিশনটা ট্রু হয়। আচ্ছা আদারওয়াইজ যদি ফলস হয় কি হবে, যদি ফলস হয় কি হবে, যদি ফলস হয় সেটা এখানে চলে যাবে, এখানে মানে এই প্যারেন্থেসিস এর বাইরে চলে যাবে, প্যারেন্থেসিস এর কোথায় চলে যাবে, কন্ডিশন যদি ফলস হয় প্যারেন্থেসিস এর বাইরে চলে যাবে। তাহলে একটা কন্ডিশন দিলাম, ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিলাম চেক করার জন্য, ওই কন্ডিশনটা যদি ট্রু হয়, ওই কন্ডিশনটা যদি পুরো কি হয়, ওই আমরা যে সত্যতা দিচ্ছি যেটা করতেছি ওটা যদি ট্রু হয় বা ভালো আউটপুট করে, আমরা যেটা চাচ্ছি এক্সপেক্টেড আউটপুট করে, তাহলে এই প্যারেন্থেসিস এর মাঝখানে যেটা আসবে সেটা হবে যে ওই অ্যাসাইনমেন্টটা রান হবে, আদারওয়াইজ ফলস হলে এটা রান হবে। আচ্ছা এই ভাইয়া কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিল, ওর নাম আমার মনে নাই, তো প্রশ্ন করছিল যে এরকম যে ইফ এলস যদি থাকে এর মাঝখানে যদি কিছু থাকে কি করবো। তাহলে দেখেন দেখেন ইফ এর মধ্যে যে একটা কন্ডিশন দিলাম ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেটা কোন স্টেটমেন্টকে রান করাবে, এই ভিতরের স্টেটমেন্টকে রান করাবে। আচ্ছা যদি ফলস হয় তাহলে এই এলস এর স্টেটমেন্টকে রান করবে, ভালো করে খেয়াল করবেন এলস এর স্টেটমেন্টকে রান করবে। আচ্ছা স্যার এখানে এলস এর মধ্যে ভিতরে কোনো কন্ডিশন নেই, খুব খেয়াল রাখবেন, অনেকেই ভুল করে এলস এর মধ্যে নিজের একটা কন্ডিশন দিয়ে দেয়, অনেক সময় অনেক সময় ভুলে দিয়ে দেয়, আমরাও এরকম করছি। হ্যাঁ এলস এর মধ্যে আবার কোনো কন্ডিশন এর পরে লাগাই দিয়ে না, এরকম কোনো কন্ডিশন, কারণ এলস এ কোনো কন্ডিশনই থাকে না। এলস মানে হচ্ছে ইফ না হলে বাকিটা এলস, ইফ না হলে বাকিটা এলস, মানে এলস মানে হচ্ছে আপনি যে কাজটা করতেছেন ওইটা যদি না হয়, ও কন্ডিশন গুলো চেক না করলে, ও কন্ডিশন গুলো আপনার যদি কি না হয়, ও কন্ডিশন গুলো ট্রু না হয়, তাহলে বাদ বাকিগুলো এলস এ চলে আসবে। এলস এর ব্লকের মধ্যে যে কোড গুলো থাকবে, যে স্টেটমেন্ট গুলো থাকবে ওগুলাই রান হবে। কথা কি বুঝা গেছে? আমরা এগুলো করে দেখবো, আসলে মোটামুটি আমরা করে দেখলে আরো ভালো বুঝতে পারবো, আমরা এগুলো যখন করবো এগুলো তখন বুঝতে পারবে আপনারা। আচ্ছা দেখ একটু খেয়াল করেন, তারপর দেখেন ইফ এলস ইফ স্টেটমেন্ট, এখানে ইফ এর পর একটা কন্ডিশন দিব, যদি ট্রু হয় সেটা এখানে যাবে। এলস ইফ ভালো করে খেয়াল করবেন, এখানে আরেকটা হচ্ছে এলস এরপর একটা ইফ আছে আবার, এলস ইফ মানে আরো একটা কন্ডিশন চেক, আরো একটা কন্ডিশন চেক। এলস ইফ এখানে কন্ডিশন টু, দেখেন এখানে কন্ডিশন ওয়ান চেক করছে কে ইফ দিয়ে, কন্ডিশন টু চেক করছে কোনটা দিয়ে, এলস ইফ দিয়ে। দেখেন তাহলে এটা কিভাবে আসবে, এটা হচ্ছে ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটাই রান হবে, বাদ বাকি গুলো স্টেটমেন্ট গুলো রান হবে না। যদি স্টেটমেন্টটা ট্রু না হয় তাহলে আমি আরো একটা কন্ডিশন হয়তো আমার আছে যেটা আমি কি করে দেখবো, চেক করে দেখবো এই কন্ডিশনটা, আরেকটা কন্ডিশন আমি চেক করে দেখবো। তাহলে কন্ডিশন চেক করে দেখবো যে কি আরেক কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে যাবে, যদি এই কন্ডিশনটাও ফলস হয়, এই কন্ডিশনটাও যদি আমার এক্সপেক্টেড আনসারের মধ্যে না হয়, তাহলে সেটা কোথায় চলে যাবে, এলসে চলে যাবে। সেটা কোথায় চলে যাবে স্যার, এলসে, মানে হচ্ছে এই দুইটা যদি ফলসই আসে, এই দুইটা কন্ডিশনই যদি ফলস দেয় তাহলে সেটা কোথায় চলে যাবে, আলটিমেটলি এলসে চলে যাবে। তাহলে একজন কিছুক্ষণ আগে একটু প্রশ্ন করছিল যে যদি সমান আসে কি হবে, তাহলে একটা কন্ডিশন বসাতে হবে এ টোটাল ইকুয়াল ইকুয়াল বি টোটাল, কিটা ইকুয়াল ইকুয়াল দুইটা দিতে হবে, কারণ কি আমি ভ্যালু গুলো ডিফারেন্স করতেছি, অ্যাসাইন করতেছি না। তাহলে ইফ এর মধ্যে আপনি কি দিবেন, এ টোটাল ইকুয়াল ইকুয়াল বি টোটাল কিনা, ঠিক আছে। তাহলে আমরা এগুলো করে দেখবো, তবু একটু বলে দিচ্ছি আর কি, এ টোটাল ইকুয়াল ইকুয়াল বি টোটাল কিনা, যদি হয় তাহলে কি করেন, আপনারা লিখেন এ ইউনিভার্সিটি এন্ড বি ইউনিভার্সিটি আর ইন টাই, তারা হচ্ছে টাইয়ের মধ্যে আছে। আচ্ছা তাহলে নেস্টেড ইফ, এবার আমরা যাই নেস্টেড ইফ। নেস্টেড ইফ এর মধ্যে কি হতে পারে, নেস্টেড মানে হচ্ছে একটার মধ্যে আরো অনেকগুলো এরকম দেয়া। তাহলে ইফ এর মধ্যে দেখেন, ইফ এর মধ্যে আরেকগুলো কন্ডিশন হতে পারে, এরকম ইফ এর মধ্যে আরেকটা ইফ হতে পারে, এই ইফ এর মধ্যে এলস থাকতেই পারে, তাহলে ইফ এলস একটা হইলো। দেখেন এটা হচ্ছে ইফ এর মধ্যেই করছে, তাহলে আরেকটা দেখেন এলস, এলস এর মধ্যে আরো একটা ইফ এলস থাকতে পারে। তাহলে এই ধরনের যদি ইফ এর মধ্যে আরো ইফ এলস এরকম থাকে, অথবা এলস এর মধ্যে ইফ এলস আরো এরকম কিছু থাকে, তাহলে এটাকে বলে নেস্টেড ইফ এলস। কথা কি বোঝা গেছে? তাহলে এগুলো আমরা দেখবো, সব এক্সাম্পল দেখবো। এবার আমরা আসি সুইচের, সুইচের মধ্যে কি করতে হয়, এরকম সুইচ নামে একটা কিওয়ার্ড লিখতে হয়, সবগুলো মনে রাখবেন কিওয়ার্ড কিন্তু কিওয়ার্ডই, কিওয়ার্ডের নাম কিন্তু ভেরিয়েবলে লেখা যায় না। এই সুইচ নামের কিওয়ার্ডটা শুধু সুইচের জন্য বানাইছে, কথা বোঝা যাচ্ছে। এই সুইচটা লিখলে সুইচের যে কাজটা ওই কাজটা হবে। তাহলে সুইচ লেখার পর এখানে কি লিখতে হবে, একটা এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হচ্ছে আপনি যে ভ্যালুটার কথা বলতেছেন ওইটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ব্র্যাকেট এখানে আছে, এই ব্র্যাকেটের মধ্যে রাখবেন। এবার আছে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি। কেস ওয়ান যদি হয় এখানে একটা স্টেটমেন্ট থাকবে, এটা রান হবে, ব্রেক হয়ে যাবে, এখানেই শেষ, এখানে কিন্তু এই লুপ থেকে তারপর বের হয়ে যাবে। ব্রেক হওয়া মানে হচ্ছে ব্রেক হয়ে যাওয়া,
কোনো কোথাও ব্রেক থাকা মানে হচ্ছে ওই যেখানেই কাজটা চলতেছে, টোটাল যেখানে কাজটা চলতেছে ওইখান থেকে বের হয়ে যাবে, আর কিছু চেক করে দেখবেন। আচ্ছা, কেস ওয়ানে হইলো না, ব্রেকও হইলো না, কারণ কেস ওয়ানে না হলে আলটিমেটলি ব্রেক হবে। কেস টুতে গেল, যদি হয় হবে, ব্রেক হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এটাও হইলো না, ব্রেকও হইলো না, তাহলে কেস থ্রিতে যাবে। আর যদি কোনো কেসই না হয় তাহলে একটা ডিফল্ট ভ্যালু আসবে। তাহলে আমরা এগুলো সবগুলো পুট করে দেখবো, আলটিমেটলি এটা একটা কি ছিল, থিওরি ছিল। তাহলে আমরা দেখি এগুলা। দেখেন, ইফ স্টেটমেন্ট, তাহলে আমরা দেখি এখানে ইফ স্টেটমেন্টটা আমরা কোড করে দেখি একদম। কোথায় এই কোডটা আমি একটু এরকম রাখি, কমেন্ট করে দেখি, কারণ এই কোডটা একটু পরে দেখানো যাবে। আচ্ছা, ফার্স্টে ইফ স্টেটমেন্ট আমরা এখন দেখবো যে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট একটু খেয়াল করবেন, হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। ইফ স্টেটমেন্ট আগে এগুলো লিখে নিই, এগুলো তো হচ্ছে আপনার পরে কি হয়, এগুলো লিখতে হবে। ফুল লিখে জিও ডট এইচ মেইন রিটার্ন যদি করতে হয়, হ্যাঁ, এটা একটু সৌন্দর্যের জন্য, একটু ভালো অপটিমাইজ করার জন্য। তারপর ধরেন আমি এখানে কি করলাম, ইন্টিজার আই নামে একটা জিনিস ডিক্লেয়ার করলাম। আই এর ভ্যালু ধরলাম মনে করেন 10। আচ্ছা, এই আই দিলাম না, এইজ দিলাম, তার একটা বয়স 10 বছর বয়স ধরলাম, অ্যাজিউম করে নিলাম ওর বয়স হচ্ছে 10 বছর, ঠিক আছে। এবার আমরা দেখবো, আমরা জানি তো কত বছর বয়সে তো ভোট দেওয়া যায়, আমরা মোটামুটি জানি, তাই না? কত বছর বয়স, সেটা 18 বছর নাকি? হ্যাঁ, তাহলে 18 বছর আমরা চেক করে দেখবো যে এর বয়সটা কি ভোট দেওয়ার বয়স কিনা, অথবা ভোট দিতে পারবে কিনা। তাহলে আমরা আমাদের কন্ডিশনটা কি হবে, ইফ এইজটা যদি বড় অথবা সমান হয় কার, 18 এর, ইফ এইজটা যদি বড় অথবা সমান হয় 18 এর, কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে হচ্ছে এলিজিবল ফর ভোট। হ্যাঁ, এলিজিবল ফর ভোট মানে ভোট দেওয়ার জন্য এলিজিবল, তাই না? ও হচ্ছে কি দেওয়ার জন্য এলিজিবল, ভোট দেওয়ার জন্য এলিজিবল, এটুকুই। এই কাজটাই করলাম। এটা হচ্ছে শুধু ইফ স্টেপ, আমি যদি শুধু ইফের কথা বলি। আচ্ছা, এখানে আমি এলসটাও একসাথে খাটাই দিতে পারি। যাদের বয়স 18 এর উপরে না অথবা 18 সমান না, আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, এখানে একটা অপারেটর আমি খাটাইছি। দেখেন, এই যে এই গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল, আপনি যেটাই দেন, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে এইজটা, এই যে এইজটা আছে ওইটা 18 বছরের বড় হইতে হবে, প্রথম প্রথম অনুযায়ী 18 বছরের বড় হইতে হবে। আবার একটা ইকুয়াল আছে মানে হচ্ছে 18 বছরের সমান হলেও হবে। তাহলে 18 বছরের সমান হোক এজটা, অথবা 18 বছরের উপর হোক, কোন স্টেটমেন্টে যাবে, এই স্টেটমেন্টটাই সে কি করে দিবে, কাজ করে দিবে, আর কোথাও দেখবে না। আর এখানে আমি এলসে কিছু লিখছি বা লিখে নাই, এগুলো চেক করে দেখবে না, ও এটাই প্রিন্ট করে দিয়ে বাদ বাকি ফার্দার কাজগুলো করবে। আচ্ছা, ধরেন ওর বয়স 18 না, আমার এখানে তো আমি বয়স অলরেডি ধরে নিচ্ছি 10, আমি এখানে স্ক্যানআপ দিয়ে নিচ্ছি না, হ্যাঁ, আপনাদের একটু আর্লি বোঝানোর জন্য, কারণ ক্লাস তো টাইম লিমিটেড। তাহলে দেখেন এখানে যেহেতু 10, আমি কি করতে পারি, একটা এলস লাগাই দিতে পারি, মানে 18 বছরের নিচে যদি হয় আর কি, হ্যাঁ, অথবা 18 বছরের উপর, 18 বছরের সমান না হলে একটা কাজ, যেকোনো একটা কাজ তো করবে। তাহলে সেটা কি কাজ হতে পারে, সেটা হতে পারে এলিজিবল, এলিজিবল ফর ভোট। আচ্ছা, এটা তো এলিজিবল ফর, এটা আমি কি দিতে পারি, নট এলিজিবল ফর ভোট, তাই না? এটা হচ্ছে নট এলিজিবল ফর, ও ভোটের জন্য কি না, এলিজিবল না, ভোটের জন্য কি না, এলিজিবল না। তাহলে একটু কি বোঝা, ইফের মধ্যে কন্ডিশন দিলাম, কন্ডিশন যদি কাজ করে, এই কন্ডিশন যদি কাজ করে তাহলে কোন স্টেটমেন্টে যাবে, এই স্টেটমেন্টে যাবে, এই স্টেটমেন্টে কাজ করবে। যদি কন্ডিশন কাজ না করে তাহলে এলসে যাবে, এলসে গিয়ে যেটা আছে ওইটাই প্রিন্ট করবে। এলসে কোনো কন্ডিশন নেই, কারণ এলসে কোনো কন্ডিশন থাকে না, আমি আপনাকে আগেও বলছি এলসে কোনো কন্ডিশন থাকে না। তাহলে এলস কি করে দিবে, প্রিন্ট করে দিবে। তাহলে আমরা এটা যদি কাজ করে দেখি, একটুকু আমরা যতটুকু করছি এই H10 দিয়ে, তাহলে এটা কি আসার কথা, নট এলিজিবল ফর ভোট, এটা আসার কথা। আপনারা রান করে দেখেন, রান করে দেখলে দেখা যাবে যে এটা নট এলিজিবল ফর ভোট আসছে। হ্যাঁ, আপনাদেরকেও দেখায়, আমি রান দেখতে তো হবে না, রান করতে এটা শেয়ার দিতে হচ্ছে। এই দেখেন এখানে নট এলিজিবল ফর ভোট আসছে। আচ্ছা, এটা নট এলিজিবল ফর ভোট আসছে, এটা কি এলিজিবল ফর ভোট আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এলিজিবল ফর ভোট কখন আসবে, আমি যদি এখানে কি করে দিই, 20 করে দিই, মানে কারো বয়স 20 বছর, এখানে যারা যারা করেন তাদের বয়স মনে হয় 22, 21 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, আমি কি করলাম, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সরি। দেখেন এখানে আমি কি করে দিলাম, এখানে এইজটা আমি 22 করে দিলাম। দেখেন এই 22 কি 18 এর বড় কিনা, অথবা সমান কিনা, অথবা 18 দেন, সমস্যা নেই, 18 এর সমান কিনা, তাহলে হ্যাঁ, এই কন্ডিশনটা কি করতেছে, এই কন্ডিশনটা অ্যাকসেপ্টেড, এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে কোনটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হয়ে যাবে। এটাকে আর দেখবে, এলসেও যাবেও না, এলসেও যাবেও না। দেখেন তাহলে এই প্রিন্ট, এটাই কি প্রিন্ট করে দিবে, এলিজিবল ফর ভোট, এলিজিবল ফর ভোট। আপনারা তাহলে একটা কাজও করতে পারেন, এই এইজটাও কি করতে পারেন, এখানে প্রিন্ট করতে পারেন, আমি এখানে এইজটাও প্রিন্ট করতে পারি। তাহলে কিভাবে দেখেন, %d
এখানে আমি কি করতে পারি এজ, ঠিক না? এলিজিবল ফর ভোট, দি দি এজ ইজ, এই জিনিসটা তাই না করে দিলাম, দি এজ ইজ লিখে দিলাম, পার্সেন্ট ডি লিখলাম, এজটা ওই পাশে দিলাম, তাই না? তাহলে আমি এবার এটাকে রান করে দিই, রান করে দেখাই। আপনারা দেখেন, আপনারা রান করলে কি আসে, কোথায় রে আমরা এখানে দেখবো তাই না? হ্যাঁ দেখেন এলিজিবল ফর ভোট, তারপর হচ্ছে দি এজ ইজ 22, কত এজ সেটাও আমরা দেখাইতে পারতেছি, কারণ ওটাও একটা ভেরিয়েবলে, এজ নামে একটা ভেরিয়েবলে কি আছে, স্টোর আছে, তাই না? তাহলে ইভেল সেভাবেই কাজ করে, তাই না? ইভেল সেভাবেই কাজ করে। আচ্ছা আমি দেখতেছি, জানি আমি এখানে যাই। হ্যাঁ দেখেন তাহলে ইফ স্টেটমেন্ট এটাও দেখা হয়েছে, এলস ইফ স্টেটমেন্ট এটাও দেখা হয়েছে। এবার আসি নেস্টেড, এখানে একটা আছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস আসলে কি জিনিস? তাহলে এখানে অনেক কিছু হতে পারে নেস্টেড ইফ এলস এর মধ্যে, যে অনেকগুলো কন্ডিশন এখানে থাকতে পারে, তাই না? এই নেস্টেড ইফ এলস এর মধ্যে কিভাবে কি হতে পারে আমি একটু একটু করে একটা যদি বোঝাই আপনাদেরকে, আপনারা বুঝে যাবেন আশা করি নেস্টেড ইফ এলস এর মধ্যে কি হতে পারে। আচ্ছা দেখেন নেস্টেড ইফ এলস এর মধ্যে কি হতে পারে, এখানে আমি একটা জিনিস দিলাম, দেখেন একটা বয়স নিলাম, ধরেন 10 বছর অথবা 20 বছর, যেখানে একটা বয়স হতে পারে সেটা, আমি 10 বছর বয়স নিলাম। সবসময় 10 বছর নিচ্ছি কেন জানি না, কিন্তু 10 বছর নিচ্ছি। আমরা একটা ইফ দিয়ে কন্ডিশন খাটাতে পারি, আমি যে এজটা নিচ্ছি, যে এজটা নিচ্ছি ওটা কি কি কিনা, অড নাকি ইভেন, অড নাকি ইভেন, অর্থাৎ জোড় নাকি বিজোড়। তাহলে প্রথম যে কাজটা আমি করব, ওই আমার প্রথম কন্ডিশনের কাজটা হচ্ছে এটা চেক করে দেখা যে আমরা যেটা নিচ্ছি ওটা কি অড নাকি ইভেন, অর্থাৎ জোড় নাকি বিজোড়। তাহলে এটা একটা স্টেটমেন্টে যাবে, বাদ বাকি ফার্দার আরেকটা স্টেটমেন্টে যাবে। তাহলে আমরা এখানে জোড় জোড় নাকি বিজোড় এটা কিভাবে চেক করে দেখে, আই যে ভ্যালুটা নিচ্ছি ওটা 2 দিয়ে মডুলাস করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসতে হবে। কত আসতে হবে, কত এর সমান আসতে হবে, 0 এর সমান। দেখেন একটা সমান দিলে হবে না, কারণ আমি ভ্যালুগুলো করতেছি, ভ্যালুগুলোর পার্থক্য করতেছি, ভালো করে মনে করে দেখবেন এগুলা। আমি অ্যাসাইন করলে একটা, আর যদি ভ্যালু কি করে দেখি, চেক করে দেখি ভ্যালু ঠিক আছে কিনা চেক করে দেখি, তাহলে দুইটা দিতে হবে। তাহলে আমি এখানে কি করলাম, আই কে মডুলাস করলাম 2 দিয়ে, মানে আই এর ভাগশেষ বের করলাম 2 দিয়ে ভাগ করে। তাহলে কোনো কিছু যদি 2 দিয়ে টোটালি ভাগ চলে যায় তাহলে এটার ভাগশেষ থাকবে না। এটার ভাগশেষ যদি না থাকে তাহলে সেটার ভাগশেষ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কোন কোন সংখ্যাগুলোর ভাগশেষ থাকে না 2 দিয়ে ভাগ করলে, সবসময় খেয়াল করে দেখবেন জোড় সংখ্যাগুলা, ইভেন নাম্বার গুলা আমি যদি 2 দিয়ে ভাগ করি, সেটা 16 হোক, 8 হোক, 22 হোক, 24 হোক, 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কারণ জোড় সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে আমি এখানে চেক করলে দেখলাম যে এটা কি ঠিক কিনা, ভাগশেষটা 0 কিনা, 0 মানে এখানে ইভেন্ট আসতেছে, তাই না? আমার এই কন্ডিশনে ইভেন্ট আসতেছে। আচ্ছা অর্ডারটা কোথায় আছে, অর্ডারটা অবশ্যই এলসে যাবে। তাহলে এলস কখন আসবে, এলস আসবে যে ইফ এর পর। ইফ ইফ পর কেমনে বুঝাবো, এই প্যারেন্থেসিস দিয়ে এটাকে শেষ করে দিতে হবে। দেখেন ইফ শুরু এবং শেষ হয়েছে, এখানে এলস দিক থেকে শুরু হবে। কথা কি বোঝা গেছে, এলস এখান থেকে শুরু হবে, কারণ ইফ এর মধ্যে কখনো এলস আসতে পারবে না। আচ্ছা দেখ, এই ইফ এর মধ্যে আমি দেখলাম যে কি এটা কি ইভেন নাকি অড কিনা। আচ্ছা আমরা যে বয়সটা নিলাম ওই বয়সটা কি 18-এর চেয়ে বড় কিনা অথবা ভোট দিতে পারবে কিনা, এটাও একটু চেক করে দেখা যায় না? তাহলে এখানেও এই আমি যে ইভেন্টটা নিলাম বা আমার বয়সটা যে জোর, এটা আমি চেক করে দেখতে পারি না এটা কি আসলে 18 এর বড় কিনা। তাহলে আইএফএল ওটা গ্রেটার দেন ইকুয়াল 18 কিনা আমরা চেক করে দেখতে পারবো এখানের মধ্যে। আবার যদি 18 হয় তাহলে এটা কি দিতে পারবে, ভোট দিতে পারবে, ভোট দিতে পারবে, এবং এটা হচ্ছে ইভেন্ট। খুব খেয়াল করবেন, এটা ভোট দিতে পারবে প্লাস এটা হচ্ছে ইভেন্ট, তাকেই দেখবো ভোট দিতে পারবে প্লাস হচ্ছে ইভেন্ট। এরপর দেখেন আচ্ছা যদি 18 না হয়, 18 চিত্রটা হয় যে আমরা যে এখানে 10 নিলাম, 10 যদি হয় তাহলে কি হবে, অবশ্যই এলসে যাবে। এলস নামে একটা জিনিস থাকবে এখানে, এলস হবে। তাহলে এলস আমি এখানে ভালো করে খেয়াল করবেন, এলস এখানে কি দিচ্ছি, এলস এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভোট দিতে পারবে নাকি কি করতে পারবে, ইভেন্ট কিনা। আচ্ছা ইভেন্ট কিনা সেটা কোথেকে পেয়ে গেছি, পুরো এলসটা থেকে আমরা পেয়ে গেছি না, এই পুরো এলস এর মধ্যে পেয়ে গেছি না ইভেন্ট কিনা। তাহলে এলস এ ঢুকলে কি সেটা অড হয়ে যাবে, অবশ্যই না, এটা ইভেন্ট থাকবেই, কারণ আমি ওইটা আগেই চেক করে দেখে বলছি সেটা ইভেন্ট কিনা। তাহলে এলস এখনো এইফ থেকে বের হয়নি, ভালো করে খেয়াল করবেন, এইফ থেকে এখনো বের হয়নি, সেজন্য ইভেন্ট নাম্বারই থাকবে। কিন্তু বুঝতে দিতে পারবে না কি পারবে না এটাই হচ্ছে কথা, কারণ কি এই এলসটা কার জন্য, ভালো করে খেয়াল করবেন, এই এলসটা হচ্ছে এই কন্ডিশনের জন্য, এইফ কন্ডিশনের জন্য। সেজন্য দেখেন দেখেন তাহলে যদি এইফ এর কন্ডিশন ফলো না করে তাহলে কোথায় যাবে, এলসে যাবে। তাহলে এলসে গেলে এটা 18 চেয়ে যেহেতু ছোট হয়ে যাবে, এটা ভোট দিতে পারবে না। তাহলে এখানে একটা হয়ে গেল। আচ্ছা এলস একটা কাজ করতে পারে না, যদি অড হয় তাহলে এলসও আমি খাটায় দেখতে পারি হয়তো ও ভোট দিতে পারবে নাকি পারবে না। যদি পারে তাহলে হবে যে অড এলিজিবল,
আর যদি না পারে তাহলে অর নট এলিজিবল। কথাই বোঝা আছে? এটা আরো ভালো করে বোঝা যাবে যখন আমরা কি করব, এখানে কোড, ডাইরেক্ট কোডটা করবো, কোডে কাজটা করবো। তাহলে আমরা একদম কোড করে যাই, কোডে গিয়ে কাজটা দেখি, আপনারা আরো ভালো করতে পারবেন। ভালো করে বোঝার জন্যই তো আসলে এত কিছু। হ্যাঁ, কোথায় ছিলাম যে, হুম, এই জায়গাটা, তাই না? দেখেন তাহলে আমি এই কোডটা করতেছি, আপনারা একটু দেখেন। এটা মুছে দিই, হ্যাঁ, এটা তো দরকার নাই, ইফ স্টেটমেন্ট কাজ করতে এটা দরকার নাই। আমি তাহলে লিখি, এখানে আমরা প্রথমে লেখাগুলো লিখবো, রেডিও ডট এইচ, তাই না? হচ্ছে ইনপুট মেইন, তারপর হচ্ছে এখানে লাস্টে রিটার্ন 0 দিয়ে দিব। তারপর দেখেন এখানে ইন্টিজার আই, আমি এজটা নিয়ে নিচ্ছি, এটা আই দিয়ে নিয়ে, হ্যাঁ, অথবা এজ দিয়েও নিতে পারেন আপনি। এজ ধরেন আপনি একটা নিয়ে নিলেন 20 ধরেন, অথবা 10 ধরেন, 10 ধরি আমরা, 10 ধরি করি। তাহলে আমাদের কি ছিল যে ইফ, প্রথমে আমরা ইভেন অর চেক করবো। ইফটা আমরা কেন দিচ্ছি একটু আমরা আপনাদেরকে কমেন্ট কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি। আমি হচ্ছে টু চেক ইভেন অর অড, ইভেন অর অড, এটা চেক করে দেখবো যে ইভেন অর অড কিনা এই ইফটা। ঠিক আছে, ইফ এর কন্ডিশন কি থাকবে, যে সেটা হচ্ছে এইচ কি, এই যেটা আমরা লিখলাম ওটা মডুলাস করলে, 2 দিয়ে মডুলাস করলে ইকুয়াল 0 কিনা, 2 দিয়ে মডুলাস করলে ইকুয়াল 0 কিনা। 0 যদি হয় এখানে ঢুকবে, ঠিক না? আর যদি না হয় এলস এখানে যাবে, না হয় এখানে যাবে। তাহলে যদি ইভেন হয়, দেখেন এই জায়গাটার মধ্যে ও ইভেনই হবে, কারণ কি ইভেন হবে কেন, কারণ 2 দিয়ে মডুলাস করলে 0, তাহলে এখানে ও বের হবে কি, এখানে বের হবে যে ইভেন কিনা, তাই না? এখানে বের হবে যে ইভেন কিনা। আচ্ছা এখানে কি বের হবে, তাহলে ইভেন না মানে এলসে যাবে, ইভেন না হলে অড হবে। তাহলে এই ইফ স্টেটমেন্টে বের হবে ইভেন কিনা, এলস স্টেটমেন্টে বের হবে অড কিনা। আচ্ছা শুধু ইভেন হলে তো হবে না, ওর এজটা কি, ও ভোট দেওয়ার জন্য কি কিনা, এলিজিবল কিনা, এটা একটু চেক করে দেবে। এটা চেক করে দেখার জন্য আমাদের কি করতে হবে, আবার ইফ খাটাইতে হবে। ইফ খাটাবো, খাটাই দেখলাম যে কি এজটা বড় অথবা সমান কিনা কার, 18 এর। এজটা বড় অথবা সমান কিনা 18 এর, যদি সমান হয়, এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি এক লাইনই হয়, আপনাদের খেয়াল করবেন ইফ এর পর যদি এক লাইনই হয়, সেটা আপনারা চাইলে কোনো প্যারেন্থেসিস ছাড়াও লিখতে পারেন, কারণ ইফ এর পর প্যারেন্থেসিস না দিলে, মানে ব্র্যাকেট না দিলে, ওই একটা লাইনই আউটপুট হিসেবে দেখাবে। আর যদি অনেকগুলো হয় তাহলে অবভিয়াসলি একটা দিলে হবে না, আপনাদেরকে দুইটা দিতে হবে। সেজন্য আমার মনে হয় ভালো প্র্যাকটিস হচ্ছে একটু ব্র্যাকেট দিয়ে করা, বুঝলেও বুঝতে পারবেন, হ্যাঁ, পরবর্তীতে। তাহলে প্রিন্টআপ হচ্ছে, ও কি হচ্ছে, এই ইভেন এন্ড এলিজিবল, হ্যাঁ, এলিজিবল ফর ভোট, ভোটের জন্য এলিজিবলও, এবং ভোটের জন্য এলিজিবলও, এবং কেউ এখানে ও ইভেনও। আচ্ছা এলস, তা যদি না হয়, এজ যদি 18 এর সমান বা 18 এর চেয়ে বড় না হয়, তাহলে কি ঘটনা ঘটবে, কিছু একটা তো ঘটবে, তাই না? তাহলে প্রিন্ট কিছু একটা ঘটবে, সেটা কি ঘটবে, ইভেনই থাকবে বলছিলাম, হ্যাঁ, কারণ এটা ইভেন থেকে এখনো বের হয়নি, ভালো করে খেয়াল করবেন, ইভেন থেকে এখনো বের হয়নি, এটা চেক করতেছে, এই ইফটা চেক করতেছে ইভেন কিনা। তাহলে টু চেক, আমি এখানে একটু কমেন্ট লিখে দিই, টু চেক ইভেন, টু চেক ইভেন, এটা ইভেন কিনা এটা চেক করে দেখতেছে। তাহলে এই চেকটা এখনো শেষ হয়নি, তাহলে ও এখানেও ইভেন থাকবে, যেহেতু এখানে শেষ হয়নি, তাহলে ইভেন থাকবে এখানে। এই এলস দিয়ে বুঝাচ্ছে, এলস দিয়ে কন্ডিশন এটা চেক করে দেখতেছে যে ও কি কিনা 18 বছরের উপরে নাকি নিচে। তাহলে দেখা যাচ্ছে 18 বছরের উপরে হলে, 18 বছরের সমান হলে এই স্টেটমেন্টটা রান হবে। অর্থাৎ যদি 18 বছরের উপর না হয়, নিচে হয়, তাহলে কোনটা যাবে, এখানে না গিয়ে এই স্টেটমেন্টটা রান হবে। তাহলে ইভেন হবে, এন্ড হবে নট এলিজিবল, নট এলিজিবল, হ্যাঁ, বানানগুলো একটু আপ করবেন, এটুকু হয়ে গেছে। আচ্ছা এটা তো ইভেনের জন্য করলাম, অর্ডের জন্য করা যায় না স্যার? অবভিয়াসলি করা যায়, অর্ডের জন্য করা যায়। আমি কপি করবো কেন, এখান থেকে কপি করে আমি কি করলাম, এখানে বসাই দিলাম, হবে না, ভুল হবে? এখানে বসা দিলে কি বেশি সমস্যা হয়ে যাবে, পরে কি এরর আসবে? আসার তো কথা না। তাহলে দেখেন টু চেক ইভেন অর অড, ভালো করে খেয়াল করবেন, টু চেক ইভেন অর অড, এটা কাকে চেক করলাম, যে এই ইফ আর এলস এর মধ্যে। এই ইফ এর মধ্যে চেক করলাম যে একটা কন্ডিশন দিয়ে, সেটা হচ্ছে এইচ কে কি 2 দিয়ে ভাগ করলে সেটা 0 হচ্ছে কিনা, যদি হয় তাহলে সেটা হচ্ছে ইভেন, মানে এই পুরো জায়গাটার মধ্যে যা রান হবে সবগুলো ইভেন হবে। যদি না হয় এলসে অডে যাবে, সব এই জায়গাটার মধ্যে যা রান হবে সে সবগুলোতে অড হবে। সরি, এখানে আমি ইভেন না, এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ আমি কপি করছি, ঠিক আছে, কপি শুধু কপি করলে তো হবে না, এটা স্মার্টলি কপি করা দরকার, হ্যাঁ। এখানে অড করে দিব, এটা হচ্ছে, তাহলে দেখেন যদি 18 বছরের আগে উপরে হয় এবং যদি ইভেন হয়, তাহলে ঢুকবে যে এখানে ইভেন এন্ড এলিজিবল। আর যদি 18 বছরের নিচে হয় কিন্তু ইভেন, তাহলে হবে যে ইভেন এন্ড নট এলিজিবল।
যদি এলস হয় মানে ওকে যদি ওই সংখ্যাটা এই যে সংখ্যাটা আছে ওকে যদি 2 দিয়ে ভাগ করে 0 পাওয়া না যায়, ভাগ শেষ, অর্থাৎ ইভেন না হয়, অডে যায়, তাহলে এলসে যাবে। এলসে কি আবার চেক করে দেখবে যে 18 বছর কিনা অথবা 18 বছরের বড় কিনা। যদি 18 বছরের বড় হয় তাহলে হবে যে অড, ইভেন এবং হবে যে এটা কি এলিজিবল ফর ভোট, এটা এলিজিবল হবে। আর যদি না হয় তাহলে অড হবে, তাও আবার নট এলিজিবল ফর ভোট। একটু কি বোঝা গেছে একটু পর্যন্ত? আচ্ছা তাহলে একটু খেয়াল করেন এইচ 10 এর জন্য আমাকে বলেন আউটপুটটা কি আসবে? এইচ 10 যে আমি লিখলাম এখানে আউটপুটটা কি আসবে? এখানে কমেন্ট করবেন, না হলে আনমিউট করে বলবেন একটু। আমার কথা কি স্পষ্ট? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ মামুন, বোঝা যাচ্ছে। মিটিং শেষ হচ্ছে না কেন? আমরা কয়টায় শুরু করছি যে? আমরা 9:05 দিকে শুরু করছি। আচ্ছা একটু দেখিও। আচ্ছা এখানে কেউ নাই, এই এইচ 10 এর জন্য আনসার কি আসবে একটু বলেন না। একটু আনমিউট করে বলেন, নাহলে কমেন্ট করেন। মোবাইল থেকে হলে কমেন্ট করে বলুন। আলটিমেটলি কোনো আউটপুট না পাইলে এই যে নোট করলাম, ক্লাসের লেকচার রেডি করা, এগুলো একটু কষ্ট। কেউ একজন কমেন্ট করবেন। এখানে কে আছেন? অনেক কম স্টুডেন্ট। এখানে কে? আকিফ? আকিফ আছেন? আকিফ ভাই কি আনমিউট করা যাবে? জেসিফা? জেসিফা আছেন? আনমিউট করা যাবে? এটা হচ্ছে জামশেদুল ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কে জানি আনমিউট করছে। হ্যাঁ বলেন ভাইয়া বলেন। জি ভাইয়া। এজ যদি এজ যদি 10 হয় আউটপুট কি হবে ভাই? জি ভাইয়া। মানে এখানে এজ যদি 10 হয়, আমি যে এজ দিলাম এখানে এজ যে 10 দিলাম, এজ 10 এর জন্য আউটপুটটা কি আসবে? এখানে 4টা আউটপুট আসার কথা। এই 4টা আউটপুটের মধ্যে কোন আউটপুটটা আসবে যদি এজ 10 হয়? আপনি কি বুঝতে পারছেন অ- জি জি। স্টেটমেন্ট এগুলা? আচ্ছা কোনটা হবে একটু বলেন তো চেক করে। অর্ডার আউটপুটটা আসবে অর্ডার এলিজিবল ফর ভোট। অড এটা আসবে না, কোনটা আসবে যে অড এন্ড এলিজিবল এটা? জি। আচ্ছা আচ্ছা, 18, এটা কি 18 বছর ভাই? 18 বছর না হলে তো এলিজিবল হওয়ার কথা না, তাহলে এটা কি আসবে? 18 ও তো মাত্র আনমিউট করেন, আনমিউট, আপনি মিউট করে ফেলেন। শামসুল ভাই মিউট করেন। হ্যালো। আর এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে জামশেদ বলছে কি, ওর এটা বলছে অড এন্ড এলিজিবল ফর ভোট। আমার মনে হয় না অড এন্ড এলিজিবল ফর ভোট আসবে। আচ্ছা তাহলে আমরা চেক করে দেখি কোথায় যাচ্ছে। তাহলে 10, এটা ভ্যালুটা কত? আমাদের একটু দেখাচ্ছে কিন্তু কোথায় না। হ্যাঁ ভ্যালুটা হচ্ছে 10। আচ্ছা দেখেন ভ্যালুটা 10, 10 হওয়ার পরে আমরা দেখবো যে এটা অড নাকি ইভেন। আমরা জানি 10 হচ্ছে ইভেন। কারণ কি? কারণ হচ্ছে 10 কে যদি আমি ভাগ করি কত দিয়ে? 2 দিয়ে। সরি, ভাগ শেষ করে 2 দিয়ে। হ্যাঁ ভাগ শেষ করে 2 দিয়ে কত আসবে? একটা 0 আসবে। তাহলে কোনটাতে যাচ্ছে? যে এটাতে যা। এই যে ভ্যালুটা 2 দিয়ে ভাগ করলে সেটা কি 0 সমান হচ্ছে কিনা? হচ্ছে, কারণ এটা 10। 10 কে 2 দিয়ে ভাগ করলে 0 আসবে মডুলাস ভাগশেষটা। তাহলে এই জায়গার মধ্যে ঢুকতেছে। তাহলে এই জায়গার মধ্যে ঢুকলে আনসারটা অবভিয়াসলি ইভেন হবে, সেটা আমরা দেখেই বলতে পারছি এটা ইভেন। ঠিক আছে, এরপর নেক্সটটা চেক করি। নেক্সটটা কি? নেক্সটটা দেখবো যে এইচ যেটা আমরা লিখছি, ওই এইচটা অর্থাৎ 10টা কার থেকে বড় কিনা? 18 থেকে বড় কিনা? 18 থেকে বড় কিনা? এটা দেখতেছি না, 18 চেয়ে বড় না। সমান কিনা? এই 10টা কি সমান কিনা 18 এর? তাহলে সমানও না। তাহলে 18 এর চেয়ে বড় না হলে, সমানও না হলে, তাহলে ঘটনা কি? তাহলে হবে যে 18 এর চেয়ে ছোট। 10টা হচ্ছে ছোট কার? 18 এর। তো বোঝা যাচ্ছে? 10টা যদি 18 এর ছোট হয়, ভালো করে খেয়াল করবেন। 10টা যদি 18 এর ছোট হয়, দেখেন এই 18 এর বড় কিনা এখানে চেক করতেছে, তাহলে ছোট কিনা কে চেক করবে? অবশ্যই এল। তাহলে কোথায় আছে? এখানে যাবে না? তাহলে আমার এই এজটা কোথায় যাবে এখন? এখানে। এজটা আগে কোথায় ঢুকছে? এজটা আগে এই ইফ এর মধ্যে ঢুকছে, তাই না? এজটা আগে এটার মধ্যে ঢুকছে। একটু একটু এখানে একটু পয়েন্টার আকারে লিখতে যাচ্ছি।
এজটা প্রথমে এখানে ঢুকছে, কারণ কি এটা ওই কন্ডিশনটা ও কি করতেছে, এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, সেজন্য কি করছে এই স্টেটমেন্টে ঢুকছে। এবার চেক করে দেখবে এটা আর এটা চেক করে দেখলো যে এখানে এই কাজটা হচ্ছে না, কারণ কি আমার এজ হচ্ছে 10, এই এজ 10টা কার থেকে বড় না, 18 এর চেয়ে বড় না, অথবা 18 এর সমান না, তাহলে এখানে না গিয়ে সে কোথায় যাবে, এই জায়গাটার মধ্যে না গিয়ে সে যাবে যে এলসে। তাহলে আমার এজ 10 এখন কোথায়, এজ 10 হচ্ছে এলসে। তাহলে সে কি করবে, সে একটা প্রিন্ট এফ পাইছে, মানে এই প্রিন্ট মানে কিছু একটা প্রিন্ট করতে হবে, ও জানতে পারছে। তুই কোনটা প্রিন্ট করবে, ইভেন অ্যান্ড নট এলিজিবল, ইভেন অ্যান্ড নট এলিজিবল। আমি যদি এটা রান করি, আমি যদি এটা রান করে দেখাই, রান করে এটা যদি আমি রান করে দেখাই, ইভেন অ্যান্ড নট এলিজিবল আসার কথা, তাই না? আমাদের কথা অনুযায়ী, আমাদের লজিক অনুযায়ী কি আসার কথা, এটা এটা আসার কথা। দেখেন তাহলে কি আসছে, ইভেন অ্যান্ড নট এলিজিবল, কি আসে, ইভেন অ্যান্ড নট এলিজিবল, এটাই পাইছি আমরা, তাই না? আচ্ছা দেখেন তাহলে নট এলিজিবল এটুকু আমরা পাই। দেখেন, এরপর দেখেন, তাহলে আমরা এটা তো করছি। তাহলে ইফ এলস ইফ লেটার, আমি কিছুক্ষণ আগে একটা ভাই মনে হয় জিজ্ঞেস করছিল, ও এখন আছে কিনা তো জানি না আমি, ওর নাম কি জানি ছিল, ওর নাম কি ছিল রে, ফারহাদ নাকি কি একজন ছিল। এই তো বুঝে তো আস্তে আস্তে ভাই আমি ক্লাস জিজ্ঞেস করতে গেছে। করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমতিয়াজ ভাই, ঠিক আছে ঠিক আছে। দেখেন আপনার আর ইয়াটা আসছে, কনফিউশনটা আসছে, ভালো এরকম কনফিউশন আসলে মজা লাগে না। দেখেন আমি কেটে দিই, আমার এটার কাজ শেষ। এইবার আমরা দেখবো যে এই কন্ডিশনটা, আমার ইয়ে কি দেখা যাচ্ছে, হ্যাঁ এই দেখেন এখানে আমি কি করছি, এ টোটালটা ইউনিভার্সিটির টোটালটা রাখছি, বি ইউনিভার্সিটির টোটালটা রাখছি, রাখার পর চেক করে দেখলাম যে এ বড় কিনা বি থেকে। এ যদি বড় হয় এই কাজটা করবে, যদি বড় না হয় এই কাজটা করবে। আচ্ছা আমি এই এলসটা সরাই দিই, সরাই দিয়ে এখানে একটা জিনিস চেক করে দেখলাম যে এলস ইজ কি, একটু চেক করে দেখলাম যে এ টোটালটা সমান কিনা, ইকুয়াল ইকুয়াল বি টোটাল কিনা। এ ভাই যেটা বলছে যে আপনার এরকম একটা যদি সমস্যা আসে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এটাতে যাব। এটা একটা নাম আছে, নামটা আমি একটু পরে বলছি, এটার নাম হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। হ্যাঁ, ইফ এলস ইফ ল্যাডার স্টেটমেন্ট, অর্থাৎ এলস ইফ থাকবে, যেখানে এলস ইফ দিয়ে একটা কন্ডিশন থাকবে। তাহলে দেখেন এখানে আমি চেক করে দেখতেছি যে এ কি বি এর সমান কিনা। এ যদি বি এর সমান হয় তাহলে হবে যে প্রিন্ট এফ বি গেম ইজ, সরি ই গেম ইজ টাই, গেমটা কি হয়েছে রে, টাই হয়েছে না, ওই গেমটা টাই হয়েছে। আচ্ছা বি জিতবে না, বি তো অবশ্যই জেতার কথা, এলস তা না হলে বি জিতে যাবে আর কি। প্রিন্টটা তো নামটা ফ্লো হইতে, সরি এখানে হচ্ছে ইউনিভার্সিটি বি উইন, ইউনিভার্সিটি বিটা উইন, তাই না? তাহলে একটা জিনিস আমি কিছুই করি নাই, ইফ এবং এলস এর মাঝখানে একটা জিনিস ঢোকা দিচ্ছি, সেটা হচ্ছে এলসিফ, সেটা হচ্ছে কি এলসিফ ঢোকা দিচ্ছি যে এলস কিনা। কথাই বুঝে আছে? এখানে তাহলে আরো অনেক বুঝাতে পারবেন যে এলসিফ দিয়ে আপনি চেকও করে দেখতে পারবেন যে সরি, আচ্ছা এটা আমি পরে বলতেছি, আগে এটা দেখি তাই কিনা। আচ্ছা আমরা এটা কি ইচ্ছা মতো ট্রাই করি, ইচ্ছা করে ট্রাই করি, হ্যাঁ ইচ্ছা করে কিভাবে ট্রাই করবো, এটা হচ্ছে কত আসছিল যে 20 আর 30, এখানে হচ্ছে 35, তাই না? আর এখানে কত, 30 40 45, এই 45কে আমি কি করি 35 বানাই, তাই না? 45 তো 35 কোনটা বানাতে যায়, এটা ভাগ করে দিলে হয়ে যাবে তাই না? তাহলে এখন এটাও 35 এটাও 35, তাহলে কোনটা আসবে যে 35 35? দেখেন ভালো করে খেয়াল করবেন, এ টোটাল আর বি টোটাল দুইটা জায়গায় টোটাল করলে একদম সবগুলো যোগ করলে এ টোটালও 35 আসবে, বি টোটালও 35 আসবে। এ টোটাল বি টোটাল, এ টোটাল বি টোটাল থেকে বড় কিনা দেখবে, বড় হইলে ইউনিভার্সিটি উইন, যদি সমান হয় দেখেন এরপর এই কন্ডিশন যদি স্টেটমেন্ট যদি যায় বড় যদি হয়, তাহলে এই স্টেটমেন্টে গিয়ে বাদ বাকি সবাইকেও কি করবে, স্কিপ করে ফেলবে, অর্থাৎ এগুলো স্কিপ করে ফেলবে। এগুলো স্কিপ করেছে না, এখানে যে এই লাইনে যদি কিছু থাকে, এখানে যদি কোনো একটা স্টেটমেন্ট থাকে, ওই স্টেটমেন্টটা ফলো করবে। কিন্তু এখানে দেখেন ও কি করতেছে, চেক করে দেখতে পাচ্ছে এ বড় কিনা, এ টোটালটা বড় কিনা বি থেকে, দেখতেছে না এ টোটালটা বড় না, তারপর আবার গিয়ে চেক করে দেখবে এল শিপে যাও। এবার এটা যেহেতু কাজ হচ্ছে না, তার কাজ কি এল শিপে যাও। এখানে দেখতেছে এখানে আছে এল শিপ, এল শিপ থাকলে একটা কন্ডিশন মাস্ট দিতে হবে, ইফ থাকলে কিন্তু দিতে হবে। তাহলে ইফ সে চেক করে দেখতে এ টোটাল সমান কিনা বি টোটালে, তাহলে টোটাল বি টোটালের সমান যদি হয় 35 35 যদি হয়ে থাকে তাহলে বি গেম ইজ টাই এরকম আসবে। আর যদি না হয় এলসি গিয়ে এটা কি করে দিবে, প্রিন্ট করে দিবে। আচ্ছা ভালো করে খেয়াল করতে, এখানে যে আমি স্টেটমেন্ট এখানে যাবে বলছি, এখানে আসলে যাবে না, কারণ এখানে আমি এলস ব্যবহার করতেছি। যতক্ষণ এলস ব্যবহার করবো, ইফ এলস ইফ এর মধ্যে যদি কোনোটা না হয়, এখানে যদি আরো কয়েকটা এলস থাকে, দুই চারটা এলস থাকে,
এগুলো যদি কন্ডিশন গুলো যদি অ্যারাইজ না হয়, তাহলে এই এলসটাই সে প্রিন্ট করে দিবে। কারণ হচ্ছে আলটিমেটলি ইফ গুলো যদি কাজ না করে, কন্ডিশন যদি কাজ না করে, এলস ওটা যেটা আমি কন্ডিশন দিচ্ছি ওইগুলো যদি না হয়, তাহলে তোমার যা ইচ্ছা তাই করে দাও, তার মানে এলস এর মধ্যে যা আছে তা করে দাও। এখানে যদি এলসটা না থাকে, তাহলে সে ওই নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। এগুলো যখন আপনারা আরো ভালো করে করবেন এক একটা, তখন আরো চেক করে দেখতে পারবেন। তাহলে এখানে আমাদের কি আসার কথা? এখানে আমরা যদি এটাকে রান করে দেখি, এবার এখানে আমাদের আসার কথা হচ্ছে দি গেম ইজ টাই। তাহলে আমার এখানে আসছে, আমি আপনাদেরকে একটু আবার এই দেখাই এটা, দেখেন তাহলে কি আসছে, দি গেম ইজ টাই। কারণ কি ওই দুটা 35-35 হয়ে গেছে, সেজন্য দি গেম ইজ টাই আসছে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে তাই না? এরপর আমরা এই এখানে যাই, এটা কাটি। তাহলে এই দেখেন এখানে ইফ এলস ইফ লেটার আমরা পেয়ে গেছি। কারণ এখানে একটা ইফ কন্ডিশন হবে, ইফ কন্ডিশন একটা কন্ডিশন বসবে, বসার পরে ওটা একটা স্টেটমেন্ট কাজ করবে, ইফটা শেষ হবে। এই ইফ এর কন্ডিশনটা যদি কাজ না করে, আমি যদি আরো একটা কন্ডিশন লাগাইতে চাই বাই এনি চান্স, আমার যদি মনে হয় যে আরেকটা কন্ডিশন থেকে গেছে, আরেকটা কর্নার কেস থেকে গেছে, কর্নার কেস থেকে গেছে, তাহলে কি করতে পারবো, আমি আরেকটা এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন লাগাইতে পারবো, আরেকটা কন্ডিশন এখানে লাগাবো। এই যে দেখেন এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এইখানের মাঝখানে এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে যা রাখবো তাই রান হবে। যদি এটাও কাজ না করে, এটাও কাজ না করে, দুইটাই যদি ফেল হয়, ফেল টু এক্সিকিউট এরকম যদি হয়, তাহলে এলস এর মধ্যে, বাদ বাকি এলস এর মধ্যে যা রাখছি তাই কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে, তাই কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আর এখানে আমি যদি শুধু ইফ এলস ইফ দুইটাই কন্ডিশন ফলো করতে পারি, এরকম কোনো কথা নেই, আমি আরো 3টা 4টা করতে পারি। একটু রান টাইম বেড়ে যাবে, রান টাইম বেড়ে যাচ্ছে কিন্তু কি যাচ্ছে না, এটা আসলে আরেকটু পরের বিষয়, আপনারা একটু পরে দেখতে পারেন। আপাতত যে বুঝেন যে এই কনসেপ্টটা কিভাবে কাজ করে, তাহলে এই কনসেপ্টটা আসলে এইভাবেই কাজ করতেছে এখানে। ঠিক আছে, তাহলে আমি কি আরেকটু কাজ করতে পারি কিনা? তাহলে আমি যে ইউনিভার্সিটির প্রবলেমটা দিছি, ওই ইউনিভার্সিটির প্রবলেমটা কি কারো খাতায় লেখা আছে বা কারো কাছে লেখা আছে? আমি যদি ওগুলো একটু লিখে দিব, হ্যাঁ, ওখানে আপনারা একটা কাজ করবেন, আপনারা আমি যেটা বলতেছি এখন ওই কাজটা একটু করার ট্রাই করবেন। আপনাদের ওই ইউনিভার্সিটির প্রবলেমে, সরি ইউনিভার্সিটি তো মুছে দিচ্ছি আমি, যাক, ওইখানে মামুন, আমি এটা আমি আবার দিয়ে লিখে দিব। দেবো। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি এখানে, মানে ওই প্রশ্নটা আমি তোমাদের জন্য একটু দিচ্ছি, ওখানে চেক করে দেখবা যে হায়ার স্কোর কিনা, এবং এন্ড বিবিএ তে, বিবিএ যেটা আছে, বিবিএ ডিপার্টমেন্টের স্কোর, বিবিএ স্কোরটা মিনিমাম 4 হইতে হবে, মিনিমাম 4 হইতে হবে, মিনিমাম 4 হলে ইফ দি কন্ডিশন ফুলফিল, দি ইউনিভার্সিটি উইল বি উইনার। হ্যাঁ, উইল বি দি উইনার। এটা এই একটু করে বুঝবেন আপনারা এই জিনিসটা। অর্থাৎ হচ্ছে হায়ার স্কোর থাকতে হবে, এবং এর সাথে আরেকটা জিনিস থাকতে হবে, বিবিএস স্কোরের মিনিমাম 4 থাকতে হবে, বিবিএস স্কোরের মিনিমাম 4 থাকতে হবে। যদি দুইটা কন্ডিশনই ফুলফিল করে, ইফ দি কন্ডিশন ফুলফিল, ইউনিভার্সিটি উইল উইন। এটার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি, আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি আমি, হ্যাঁ আমি নিচ থেকে যাচ্ছি আর কি। ইফ হায়ার স্কোয়ারও থাকতে হবে, বিবিএস স্কোয়ার 4 থাকতে হবে, ইফ দি কন্ডিশন ফুলফিল, ইফ ইফ সরি ইফ ওয়ান অফ দিস ওয়ান অফ দিস ফুলফিল, যদি এর মধ্যে একটাই হয়, অর্থাৎ ওই ইউনিভার্সিটি গুলোর স্কোর অথবা হাই থাকতে হবে, অথবা বিবি এর স্কোরটা 4 এর চেয়ে বেশি হতে হবে। হাই নাকি হাই না জানারও দরকার নাই, বলার দরকার নাই, যদি বিবি এর স্কোরটাও 4 হয় তাও হবে, হাই স্কোর হলে তাও হবে, ওই ইউনিভার্সিটি কি হবে, উইনার হবে। এই দুইটা প্রশ্নই এখানে কি কি করা যাবে আমি একটু বলে দিই। এটা এন্ড দিয়ে করতে হবে, এটা করতে হবে যে এন্ড অপারেটর দিয়ে, এটা করতে হবে যে অর অপারেটর দিয়ে। হ্যাঁ, আমি ওই ভ্যালু গুলো আপনারা চাইলে ইচ্ছা মতো নিতে পারবেন, অথবা ভ্যালু নিতে পারবেন। ওইরকম ওই কোয়েশ্চেনটা ছিল যে সিএসসি এর একটা ভ্যালু ছিল, ল এর একটা ভ্যালু ছিল, তারপর হচ্ছে বিবি এর একটা ভ্যালু ছিল, তাই না? এগুলো দুইটা ইউনিভার্সিটির জন্য ছিল, একটা ইউনিভার্সিটি ছিল একটা, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি বি ছিল একটা। এই দুইটাই ছিল, এগুলো তো আপনার কাইন্ডলি দেখবেন। আমি নাইলে পরবর্তীতে এগুলো একটু দিয়ে দিব আপনাদেরকে, করতে পারেন মতো। আচ্ছা, এরপর যাই আমরা, হ্যাঁ, সুইচের মধ্যে যাই। সুইচ স্টেটমেন্ট ভালো করে খেয়াল করবেন, সুইচ স্টেটমেন্টটা, সুইচ স্টেটমেন্ট দেখেন, সুইচ লিখছে এখানে, সুইচ দিছে, এটা হচ্ছে কিওয়ার্ড, ভালো করে খেয়াল করবেন। এই কিওয়ার্ড গুলো এমনিতে ইউজ করতে পারবে না, সুইচ লিখতে পারবে না, সুইচ লিখলে কিন্তু এরকম নীল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে আপনি প্রিন্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, প্রিন্ট শুধু ব্যবহার করতে পারবেন যে কোনো কিছু প্রিন্ট করার জন্য, কোনো কিছু প্রদর্শন করার জন্য, কারণ এগুলো হচ্ছে আপনার এই কিছু লাইব্রেরি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে সুইচের পর একটা এক্সপ্রেশন দিছে, যদি এই কেসটা হয় তাহলে এখানে যাবে,
যাওয়ার পর ব্রেক করে দিবে। আর যদি এখানে না যায়, এই কেসটা না হয়, তাহলে সেটা এই কেসে চলে যাবে। হইলে হবে ব্রেক করে দিবে। যদি এই কেসেও না হয়, সেটা ডিফল্টে চলে যাবে। অত অন্য কয়েকটা কেস কি করতে পারে, চেক করে দেখতে পারে। তাহলে এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্টের আপনার এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশন এভাবেই লিখে। সুইচ এই স্টেটমেন্টটার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা এরকম। আমার লেখাগুলো এখানে তো দেখো, তাহলে আমরা এটা করে দেখি। আমার মনে হয় ওইটা দেখলেই ভালো হয়। সুইচে যদি আমরা কি দেখি, কোডেরটা দেখি। সুইচ স্টেটমেন্টটা যদি আমরা কোডের মধ্যে গিয়ে দেখি, কোথায় কোড, কোডটা কোথায়? হ্যাঁ, এখানে সুইচ স্টেটমেন্টে করতেছি আমরা, তাই না? সুইচ করতেছি, সুইচ করবো। দেখেন, তাহলে আমরা সুইচ স্টেটমেন্টটা এখানে করে দেখাই। এটা মুছে দিতে পারতেছি, এটা তার দরকার নাই। পুরোটা মুছার দরকার নাই, এই কাজটা না করি, এটা করি। তাহলে আমরা একটা মনে করেন ডে নিলাম। হ্যাঁ, ধরেন ইন্টিজার একটা ডে এর নাম, একটা নাম্বার দিলাম, মনে করেন 4 নাম্বার ডে। তো অ্যাজিম করলেন 4 নাম্বার ডে। এবার আমরা দেখবো যে এই 4 নাম্বার ডে তে আসলে কোন ডে তে পড়তেছে। ধরেন আমরা যদি ধরে নিই 1 নাম্বার ডেটা হচ্ছে স্যাটারডে, 1 নাম্বার হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, তাহলে 2 নাম্বারটা হবে যে কি, অবশ্যই সানডে। 3 নাম্বার মানডে। হ্যাঁ, মানডে। আচ্ছা, 4 নাম্বার কি হবে? ওয়েডনেসডে, এরকম কিছু একটা হবে, তাই না? ওয়েডনেসডে। তাহলে আমরা 4 নাম্বারটা কি চেক করে দেখবো যে এটা হয় কিনা, মানে আমরা কোনটা নিচ্ছি, এরকম আর কি। এরপর sorry, তারপর দেখলাম যে সুইচটা কিভাবে লিখতে হয়। প্রথমে সুইচ লিখতে হয়, WSWITCH, সুইচ। ও, এখানে তো ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা ডাইরেক্ট না লিখি, ডাইরেক্ট আমরা বুঝতে পারবো না। সুইচ, হ্যাঁ, এই সুইচ দেওয়ার পর দেখেন এটা একটা কালার হয়ে গেছে। তাহলে এখানে কি দিতে হয়, একটা এক্সপ্রেশন দিতে হয়। এক্সপ্রেশনটা এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন দিব। এক্সপ্রেশন কাকে চেক করতেছি? এই ডে কে চেক করতেছি। আপনি চাইলে 4ও দিতে পারেন, তো আমি 4 দিই না কেন? আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি। আমি আলটিমেটলি চেক করতেছি ভেরিয়েবলটা, এক্সপ্রেশনটা। সেজন্য এই এক্সপ্রেশনটা এখানে লিখলাম, এই সুইচের পর ডে এর মধ্যে লিখলাম। এবার সুইচ কি হয়ে গেল, শুরু হয়ে গেল, তাই না? সুইচটা শুরু হয়ে চেক করতেছি কেস 1 কে। কেস 1 মানে এখানে 1 যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক কিনা। সেটা ওই আপনি প্লাস, আপনি যখন গ্রেডিং সিস্টেম আপনাদেরকে দিবে, যদি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরকম কেউ থেকে দেখেন, তাহলে এই সুইচ দিয়ে আপনাদের গ্রেডিং সিস্টেম করতে দিবে কোন একটা স্যারে। এই করতে দিবে যে এ প্লাস কখন পাইছে, বি কখন পাইছে, বি প্লাস কখন পাইছে, এটা সুইচ দিয়ে করা যায়। হ্যাঁ, এরকম গ্রেডিং সিস্টেমটা। আচ্ছা দেখেন, কেস যদি মানে এক আসে, যদি এক হয়, তাহলে আমি প্রিন্ট এফ করবো কি, প্রিন্ট এফ করবো যে ধরেন স্যাটারডে, স্যাটারডে। হ্যাঁ, প্রিন্ট আপ করবো স্যাটারডে। তাহলে স্যাটারডে প্রিন্ট আপ করার পরে আমার কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই, সেজন্য আমি ব্রেক করে দিব। ভালো করে খেয়াল করুন, ব্রেক করতেই হবে। কারণ ব্রেক না করলে আলটিমেটলি সেটা কেস টু, দুই নাম্বার কেসও চলে যাবে, কেস টু কিনা সেটাও চেক করবে। তাহলে এত কিছু ভাই আমার চেক করা তো দরকার নেই। আমার যদি একটাতেই কাজ ছেড়ে যায়, তাহলে আমি ব্রেক করে দিব। তাহলে এরকম এটা কেস টু এর জন্য দেখবো, এটাকে টু করে দিব। আমি দেখবো এটা সানডে কিনা, তাই না? দেখবো এটা সানডে কিনা। সানডে যদি পাই, সানডে করে দিব, ব্রেক করে দিব। তারপর দেখবো যে এটা মানডে কিনা। এটা দেখবো যে এটা কেস যদি থ্রি আসে, আমার যদি থ্রি আসে, তাহলে আমি দেখবো যে এটা, যদি মানডে থ্রি আসে তাহলে এটা হবে যে মানডে, সরি, এটা হচ্ছে মানডে। হ্যাঁ, তাহলে এটা ব্রেক হয়ে যাবে। এবার আসি কেস ফোর, আমরা যেটা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, কেস ফোর যদি আসে, এখানে যদি ফোর আসে, তাহলে আমার প্রিন্টটা কি হওয়া উচিত? আমার প্রিন্টটা হওয়া উচিত এই থার্সডে নাকি ওয়েডনেসডে। হ্যাঁ, Wednesday, Wednesday। তাহলে এটা আসবে। আচ্ছা, এইগুলো ছাড়া একটা ডিফল্ট হইতে পারে না? ডিফল্ট একটা তো হইতে পারে যে আমি যে কাজগুলো করছি এগুলোর পরও একটা কিছু থেকে যেতে পারে। আমি এবার ধরুন আমার অন্য কিছু চলে আসলো, অন্য কিছু যদি চলে আসে এটার জন্য একটা ডিফল্ট ভ্যালু দেওয়া যায় এভাবে করে। অবশ্যই দেখেন, এখানে আমি কিন্তু সেমিকোলন দিই নাই, এগুলো স্টেটমেন্টের শেষ না। ভালো করে খেয়াল করবেন, স্টেটমেন্টের শেষ না, এটা একটা চেকিং স্টেটমেন্ট, সেজন্য এখানে সেমিকোলন দিচ্ছে। ভালো করে খেয়াল করবেন, সেমিকোলন, সেমিকোলন না, এটাকে কি বলে, কোলন। হ্যাঁ, একটা কোলন দিচ্ছে। এই কোলনটা ভালো করে খেয়াল করবেন। কি লেখার সময়, ডিফল্ট লেখার সময় অবশ্যই কোলন দিতে হবে, কিন্তু স্টেটমেন্ট যখন শেষ করবেন সেমিকোলন দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ব্রেকের পরও সেমিকোলন, কিন্তু কেজের মধ্যে কোলন। তাহলে ডিফল্ট মানে হচ্ছে কেজ একটার সাথেও যদি না যায়, ওই এলস এর মতো। হ্যাঁ, ইফ চেক করে করে দেখতেছে, এলস না হলে একটা। তাহলে আমি একটা নতুন বার এখানে হয়তো দেখবো, এটা হতে ধরেন পলিডে আর কি। হ্যাঁ, এখানটা দিই। তাহলে এই কাজগুলো করার পর আমার আসলে এক্সপেক্টেড আনসার কি আসার কথা। সুইচের পর কেস ডে হচ্ছে ফোর, এই ডেটা কোন কেসে আছে, ওয়ান কিনা, টু কিনা, থ্রি কিনা, ফোর কিনা। হ্যাঁ, দেখতেছি ডে হচ্ছে ফোর। ফোর হলে কোন ডে? ওয়েডনেসডে। ফোর হলে কোন ডে?
ওয়েডনেসডে, তাহলে আমি দেখবো যে রান করে আমার ওয়েডনেসডে আসতেছে কিনা। আমি রান করে দেখবো যে আমার ওয়েডনেসডে আসতেছে কিনা। তাহলে আমি এখানে আপনাদেরকে উইন্ডোজে প্রেজেন্ট করে দেখাইলাম যে ওয়েডনেসডে দেখা যাচ্ছে ওয়েডনেসডে, ঠিক আছে, আমার আনসার আসলো কি ওয়েডনেসডে। আচ্ছা, সবসময় যে ওয়েডনেসডে আসবে এরকম কোনো কথা আছে? আমি তো কোনো কিছু ভ্যালু নিতেও পারি চাইলে। এখানে গিয়ে করে দেবো। আমি এখানে ভ্যালুটা আপনারা যে বলতে পারেন যে ভ্যালুটা সবসময় আপনি ভাই এইভাবে কেন নিতেন, আপনি ভ্যালুটা অ্যাসাইন করে নিতেন। আচ্ছা, আমি ওইভাবেও নিতে পারি, ইট ইজ আ ডে এভাবে নিতে পারি। ক্যান দিয়ে একটা ভ্যালু, এটা যে কেউ হয়তো বলে দিতে পারে পার্সেন্ট ডি নিয়ে একটা ভ্যালু নিল, ভ্যালু নিয়ে দেখালো যে কি এটা ডে, সরি পার্সেন্ট ডে। কারণ আমি যখন ইনপুট নিবেন তখন অবশ্যই রাখতে হবে, ভেরিয়েবলের মধ্যে রাখা মানে হচ্ছে অ্যাড্রেস করা, অবশ্যই অ্যাড্রেস দিতে হবে। তো এটা একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমি এখানে একটা প্রিন্টার লাগাইতে পারি। enter enter the number of day, হ্যাঁ, enter the number of day বসাতে পারি, enter the number of day বসা, এটা কাজটা করলাম আমি। এটা লাল করে কেন করে, এটা লাল হয়ে গেছে কেন? এটা কি বলছে? এর আগের লাইনটা শেষ করস না যে। ও সরি সরি, আমি দেখতেছি। দেখেন, ঠিক আছে, তাহলে এটা যদি এখন কি করি রান করি, তাহলে আমার রানে আসবে এই ধরনের কিছু একটা ভ্যালু। দেখাই আমি আপনাদের, দেখেন এখানে একটা ইনপুট খুঁজতেছে আমার থেকে, হ্যাঁ, আমি এতক্ষণ এটা স্ক্যানার দিয়ে দেখাই না, সবগুলো জিনিস আমি যতগুলো দেখাচ্ছি সব কিছু আপনারা স্ক্যানারে নিয়ে আসতে পারবেন, নিজেরা ইনপুট দিতে পারবেন। তাহলে এন্টার দি ডে, এন্টার দি নাম্বার অফ ডে, ডে এখানে খুঁজতেছে। তাহলে আমি এখানে যদি 2 দিই, আমি এখানে ভ্যালু যদি 2 দিই, তাহলে কি আসার কথা? সানডে আসার কথা, সানডে আসছে। আচ্ছা, তাহলে আবার যদি আমি কি করি রান করি, আবার রান করতে হবে, নাহলে এটা তো হ্যান্ড অফ করি নাই তো। দেখা যাচ্ছে, হ্যাঁ, এন্টার দি নাম্বার অফ ডে। আচ্ছা, আমি 10 দিলাম, 10 কি আমার কেসে ছিল? কোনো 10 আমার কেসে ছিল না। একটা ওটা তাহলে কোথায় চলে যাবে? ডিফল্টে চলে যাবে। ডিফল্টে চলে গেলে হলিডে, যদি সেটা ডিফল্টে চলে যায় কোথায় চলে যাবে? হলিডেতে চলে যাবে। কথা কি বুঝে আছে? দেখেন সুইচ স্টেটমেন্ট পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কেউ বলতে তো এখানে হাতে গোনা কয়েকজনই আছে। না ভাই, এটা প্রায় সেম ইফেলস স্টেটমেন্ট তো। সেম, কিন্তু কিছু কিছু জিনিস এখানে সুইচ মধ্যে এই তফাৎ আছে। আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন যে ইফেস থেকে কেন আলাদা, কারণ এখানে মাল্টিপল কেস আছে। হ্যাঁ ভাই, কথা আমি কি বুঝে ওই গেছে ভাই? গ্রেডিং হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের এখানে এই মাল্টিপল, দুইটা দিয়েই করছিলাম এটা ওটা। আছে, এটা আছে। হ্যাঁ, হ্যাঁ আবার আবার প্রশ্নের মধ্যে এরকমও বলে দেয় যে ওইটা সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে হবে। কথা কি বুঝে গেছে? তো কিন্তু কম্পিটিটিভ হ্যাঁ। যে প্রোগ্রাম গুলো হয় ওখানে আবার এরকম বলে না। ওইখানে হচ্ছে আপনি সবচেয়ে অপটিমাইজ যেটা ওইটাই করবেন। তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট এখানেই শেষ করলাম। আমাদের সুইচ এটুকুই শেষ। এরপরে আমরা নেক্সট কোনো টপিক থাকলে ওটা দেখি। আই হোপ কোনো টপিক থাকার কথা না, এটা পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি, ওটা দেখি। আচ্ছা, সুইচ স্টেটমেন্টের পর দেখেন, ও আচ্ছা আরেকটা আছে টার্নারি অপারেটর, আরেকটা আছে, আমি এটা পর বলবো বলছিলাম মনে হয় না। টার্নারি অপারেটর একটু করে এটা বলে দিই, সরি সরি। টার্নারি অপারেটর এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে এক লাইনে, হ্যাঁ, এক লাইনে কিভাবে কাজ করে। তাহলে আমি যাই টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর করি আমরা। আমাদের প্রথমে যাইতে হবে টার্নারি অপারেটর বলতে পড়ে যেতে হবে, তাই না? গিয়ে আমি এটা কি করবো, এটা তো আমার দরকার নাই, আমি ফেলে দিচ্ছি, আমি ফেলে দিচ্ছি। তাহলে আমরা এখন করবো যে এখানে টার্নারি অপারেটরটা দেখবো, ঠিক আছে, এটা আসলে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে লিঙ্ক করে। তাহলে আমরা টার্নারি অপারেটরটা দেখবো, টার্নারি অপারেটরটা দেখবো। এটা আসলে কিভাবে লেখা হয়? এভাবে লেখা হয়, একটা কন্ডিশন দেওয়া হয়, একটা কন্ডিশন দিয়ে চেক করে দেখা হয়, যদি চেক করে ট্রু আসে, ট্রুটা এখানে প্রিন্ট হবে, ট্রু প্রিন্ট, হ্যাঁ, ট্রুটা এখানে প্রিন্ট হবে। আর যদি একটা একটা কোলন দেওয়া হয়, যদি ফলস আসে, ফলসটা এখানে, ফলস এর কন্ডিশনটা এখানে দিতে হবে, হ্যাঁ, তাহলে ফলস এর কন্ডিশন এখানে দিবেন, ফলসটা এখানেই প্রিন্ট হবে, এটুকুই। এটা হচ্ছে কাজ, এই কাজটাই আমাদের করতে হবে। তাহলে এই কাজটা আমরা করে দেখি, যেমন ধরেন এটা নাম্বারটি ডিজার আইপিএল ধরেন আমি নিই 20, এখান থেকে একটা নিলাম, 20 নিলাম, 20 নিলে দেখলাম যে 20 নিয়ে দেখলাম যে এই আইটা 18 এর সমান অথবা 18 এর বড় কিনা। আবার ওই ভোট দিতে পারবে নাকি পারবে না, এটাতে চলে আসছে আর কি, আলটিমেটলি ভোটটা কাছাকাছি চলে আসছে। দেখেন আই গ্রেটার দেন ইকুয়াল 18,
মানে 18 এর সমান 18 এর সমান কিনা, 18 এর চেয়ে বড় অথবা 18 এর সমান কিনা। এরপর একটা কি দিতে হয়, এখানে প্রশ্নবোধক চিহ্ন একটা দেখতেছি মনে হয় না, প্রশ্নবোধক চিহ্ন দিলে। আচ্ছা যদি 18 এর সমান হয়, যদি 18 এর সমান, দেখেন এই কন্ডিশনটা যদি ট্রু হয়, কোনটাতে বসবে, যে এইখানে এই জায়গাটার মধ্যে ট্রু কন্ডিশনটা লিখতে হবে, যে ট্রু কন্ডিশন। তাহলে আমি 18 এর সমান যদি হয়, তাহলে সেটা কোথায় মানে কি করতে যাচ্ছি সেটা এখানে লিখবো। আমি করতে যাচ্ছি যে কিছু একটা প্রিন্ট। কি প্রিন্ট করতে যাচ্ছি? আমি প্রিন্ট করতে যাচ্ছি যে এলিজিবল, এলিজিবল, হ্যাঁ এলিজিবল, আমি প্রিন্ট করতে যাচ্ছি এলিজিবল, প্রিন্ট করতে যাচ্ছি এলিজিবল। আচ্ছা যদি ফলস হয়, এই কন্ডিশন যদি ফলো না করে, যদি ফলস হয় তাহলে সেটা কোনটায়, এটা হচ্ছে কোলনের বাইরে লিখতে হবে, হ্যাঁ কোলনের বাইরে। তাহলে কোলনের বাইরে আমি কি করতে যাচ্ছি, কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি, কি প্রিন্ট করতে যাচ্ছি, নট এলিজিবল, নট এলিজিবল, এলিজিবল, হ্যাঁ নট এলিজিবল, এটুকু করতে দেখা যায়। আচ্ছা নট এলিজিবল করলাম আর কি, হ্যাঁ এক লাইনে, এগুলো হচ্ছে এক লাইন। তাহলে এই দেখেন 18 এর এই কন্ডিশনটা যদি সে ট্রু করে তাহলে এটাই প্রিন্ট করে দিবে কাছের, যদি ফলস হয় এটাই প্রিন্ট করে দিবে কাছের। আপনারা যদি এটা কি করেন, রান করে দেখেন, তাহলে যেহেতু আই হচ্ছে 20 লিখছে আমি, তাহলে এলিজিবল আসছে কথা। আই যেহেতু কি লিখছে আমি 20 দিচ্ছি, আই ভ্যালু আমি 20 দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখবেন। আয়ের ভ্যালু যেহেতু আমি এটা স্ক্যানার দিয়েও নিতে পারেন, এটা যে হামুনি আমি যে 20 দিতে হবে মূলত আমি কোনো ইয়া না আনার জন্য, ভ্যালু আনার জন্য কাজটা শর্টকাটে করতেছি। আপনি স্ক্যানার দিয়েও নিতে পারেন, যে স্ক্যানার দিয়ে পার্সেন্ট দিয়ে নিয়ে এরকম করবে আর কি, দেখেন এটা এলিজিবল আসছে। তো আমি কি বলতেছি, স্ক্যানার দিয়ে কিভাবে নিবেন বলতেছি, তো দেখাই দিই, হ্যাঁ দেখেন একটু খেয়াল করেন, আমি স্ক্যানার নিয়ে এখানে আয়ের ভ্যালু আমি এখানে 20 দিয়ে দিয়েছি, তাই না? আয়ের ভ্যালু 20 না দিয়ে আমি 20 না দিয়ে আমি নিচ থেকে নিই না, কোন সমস্যা আছে? স্ক্যানার তাহলে আমি কিভাবে নিবো, যেহেতু ইন্টিজার ফরম্যাট আছে, যেভাবে হচ্ছে পার্সেন্ট ডি, আমি এগুলো লিখতে হবে না সময় দিয়ে, পার্সেন্ট আই করি, পার্সেন্ট, ঠিক আছে, ঠিক আছে, এভাবে করেও করা যায়, যে এটা একটা ভ্যালু নিবে, আপনি যেটাই ভ্যালু দিবেন ওটা যদি 18 এর বড় অথবা 18 সমান হয় এটা আউটপুট দেখাবে, আর না হলে এটা আউটপুট দেখাবে। এটাই ছিল মূলত টার্নারি অপারেটরের কাজ, এটাই ছিল মূলত টার্নারি অপারেটরের কাজ। এটুকু আই হোপ বুঝতে পারছেন, এটুকু আপনারা আপনাদের বোঝা গেছে। এবার আমরা এর পরে নেক্সট টপিকে যাই, আরো ভালো বুঝতে পারবেন। দেখেন টার্নারি অপারেটর কন্ডিশন দিচ্ছি ট্রু হলে রাখছি, এখানে করছি এটা ট্রু হলে এটা এখানে যে প্রিন্ট করা অথবা কোনো একটা কন্ডিশন যদি এখানে দিতে হয় তাও দিতে পারবে, এটাই কি হবে, এক্সিকিউট হবে, আদারওয়াইজ এটা এক্সিকিউট হবে। অনেকটা ইফেলস এর মতো আপনি বলতে পারেন, এটা হচ্ছে ইফেলস এর এক লাইনের ভার্সন, মানে ওটা হচ্ছে পুরো ইফেলসটারে এক লাইনে নিয়ে আসছে টার্নারি অপারেটরটা। মামুন কথা ভাই, বুঝে গেছে? আমরা কি আজকে হ্যাঁ এতটুকু হ্যাঁ হ্যাঁ, শেষ আমার একদম লাস্ট টপিক, আমার এই জাম্প স্টেটমেন্ট শেষ, আচ্ছা ঠিক আছে। এরপর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ দেখেন এরপর দেখেন জাম্প স্টেটমেন্টে চলে আসি আমরা। আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে জাম্প স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ, গো টু, রিটার্ন। আপনারা ব্রেক অলরেডি জানেন, সুইচ আমরা ব্রেক দেখছি, মনে আছে সুইচে ব্রেক দেখছিলাম যেটা, যে কোন একটা কেস যদি আপনি কি করেন, এই দেখেন যে হয়, তাহলে কি করে দিতে হবে, ব্রেক করে দিতে হবে। ব্রেক করে দেওয়া মানে হচ্ছে এখানে থেমে যাওয়া, এই কাজটা এখানে এই এর আগে যা স্টেটমেন্ট ছিল ওগুলো সব কি এক্সিকিউট হয়ে এখানে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, কাজ শেষ। তাহলে ব্রেকের কাজ হচ্ছে কোন একটা স্টেটমেন্ট পর্যন্ত ওটাকে রেখে ওই লুপের মধ্যে ওটাকে কি করে দেওয়া, এই ব্রেক করে দেওয়া, মানে ভেঙে ফেলা। ওই ওই এর পরে আর কি আছে, ওই স্টেটমেন্ট গুলো আর কি হবে না, এক্সিকিউট হবে না, আপনার ওখানে চেকও করে দেখবে না, করে দেখার দরকার নাই আসলে। আচ্ছা দেখেন এরপরে ব্রেকের পর আরেকটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে ব্রেকের উল্টাটা আর কি, হ্যাঁ মানে ব্রেক না করে আপনি আরো চালা দেখেন, আপনি কোন একটা কিছু পাইছেন, পাওয়ার পর দেখেন যে আরো কিছু পান কিনা, কন্টিনিউ করে। এরপর আসি গো টু, রিটার্ন। এই রিটার্ন জিনিসটা আপনারা এই কোডের মধ্যে না হলেও যত হাজার কোড করবেন তত হাজার বারই লিখতে হবে এই রিটার্নটা, হ্যাঁ রিটার্নটা এক সময় গিয়ে রিটার্নটা বুঝে যাবেন যখন ফাংশন পড়বেন, যখন আলটিমেটলি ফাংশন পড়া হবে। আমরা এই মূল কোড এখানেও রিটার্ন দিই, এটাও আপনারা বুঝবেন, একটু ঘাটাঘাটি করে দেখবেন, কারণ কিছু জিনিস নিজেরাও শেখা উচিত। এই রিটার্নটা আমরা দিই হচ্ছে টোটাল এক্সিকিউশনটা, আমাদের কি ভ্যালু, টোটাল এক্সিকিউশন কোডের এক্সিকিউশনটা কি আসছে কিনা, ভ্যালিড আসছে নাকি ইনভ্যালিড আসছে, এটা বোঝানোর জন্য। আচ্ছা এটা ভালো করে বলে বুঝতে, এবার আসি গো টু তে, এটা একটু বোঝা দরকার। গো টু, এই গো টু ফাংশনটা আসলে কিভাবে কাজ করবে, এই অ্যাসেসমেন্টটা আসলে কিভাবে কাজ করবে। দেখেন তাহলে গো টু, এটা হচ্ছে একটা কোড, এই যে এখানে দেখেন, দেখেন এই পুরো কোডটা আমি একটু বোঝাই দিই। এখানে মেন দিয়ে কাজ করলো, ব্রেকেট দিয়ে শুরু করলো, হ্যাঁ? এখানে মেন দিয়ে কাজ করলো, দেখেন ব্র্যাকেট দিয়ে শুরু করলো, ব্র্যাকেট দিয়ে শেষ করলো। একটা জিনিস দেখেন, এখানে একটা লেভেল লিখছে। আচ্ছা এখানে যে লেভেল লিখতে হবে কোনো কথা আছে, এখানে লেভেল লিখতে হবে না, হাবি যাবি যার নাম ইচ্ছে তার নাম দেন। এখানে ধরেন এই কোনো কিছু নাম দিতে পারেন আপনি, এ বি সি, এরকম কিছু একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন কি এই ধরনের কোলন দিবেন, হ্যাঁ এই ধরনের কোলন দিবেন, এ বি সি অথবা এটা।
কোন একটা কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন, কাজ করার পর দেখলেন যে কোন একটা স্টেটমেন্টে গিয়ে আবার আপনাকে কি করতে হচ্ছে, সেম কাজটা আবার করতে হচ্ছে, সেম কাজটা আবার করতে হচ্ছে। তাহলে আপনি কি করবেন, আবার চেক করে দেখতে হচ্ছে। তাহলে আপনি একটু গো টু লাগাই দিবেন। কোথায়? এই গো টু, যেখান থেকে কাজটা আবার রিটার্ন করতে হবে, যেখান থেকে কাজটা আবার রিটার্ন করতে হবে, ওইখানে একটা গো টু দিয়ে, ওই যে এখানে কোলন দিয়ে বা কোন একটা নাম দিচ্ছেন, এখানে আমি এবিসি দিচ্ছি, তাহলে আমি কি করতে পারি, গো টু এবিসি লিখে দিতে হয়ে যাবে, গো টু এবিসি। এটা তাহলে সেটা কোথায় যাবে, চলে যাবে যেখান থেকে আমি গো টু দিব, ওই যেখান থেকে আমার লেভেলটা শুরু হয়েছে বা যেখান থেকে আমি লেভেলিং, এটাকে একটা লেভেলিং বলা হয়, যেখান থেকে লেভেলিং করছি ওই জায়গাটায় চলে যাবে। ওইখান থেকে আবার কি হবে, এক্সিকিউট হবে। যতক্ষণ না পর্যন্ত এটা কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে, যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশন গুলো অ্যারাইজ করবে। এই কন্ডিশনে না ঢুকলে দেখেন, 10 থেকে যদি ছোট না হয় তাহলে এই কন্ডিশনে কখনো যাবে না, যদি না হয় সেটা রিটার্ন জিরো করে ফেলবে। আমি বলছি এখানে ইফ স্টেটমেন্টের মধ্যে যদি ব্র্যাকেট না দেয় তাহলে একটা লাইনে এক্সিকিউট হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এটুকুই পর্যন্ত। আপনারা এখানে যতজন আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা ক্লাসটা শেষ করে দিলে ঠিক আছে। আলাউদ্দিন, ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে, মামুন। আমার ক্লাস এতটুকু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখ নিতে পারি সবাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, আমি লিখ নিচ্ছি তাহলে।